দর্শক, আপনারা দেখছেন 2017-18 অর্থ বছরের বাজেট নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন মুহিত বাজেট 11। অর্থমন্ত্রী যতক্ষণ সংসদে বাজেট দিচ্ছেন আমরা ততক্ষণই তাৎক্ষণিক বিশ্লেষণে আছি এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শর্মিন নিলম্বী। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। আমরা কথা বলছি সকাল থেকেই এবং যখন থেকে আলোচনা শুরু হয়েছে, অর্থমন্ত্রী উপস্থাপন শুরু করেছেন, তখন থেকে আমরা কথা বলছি। আমাদের বিভিন্ন বিশ্লেষক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আমি এই মুহূর্তে যখন আপনাদের সাথে কথা বলছি তার আগেই অর্থমন্ত্রী কিন্তু বাজেটে বলে দিয়েছেন যে এবারও তার প্রবৃদ্ধি 7.4%, প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরে উনি বাজেটটা পেশ করলেন। আপনি কি মনে করেন এই প্রবৃদ্ধি অর্জন করা গত বাজেটগুলো বাস্তবায়নের ক্ষেত্রে মিলিয়ে যদি বলেন এটা কতটুকু সম্ভব হবে? প্রবৃদ্ধি অর্জনের যে হিসাবের যে ধারা, সেই ধারা নিয়ে তো অনেক ধরনের তর্ক বিতর্ক আছে। সেটা তারপরেও এই প্রবৃদ্ধির ধারার উপরে আস্থা রেখেই বলছি যে বাংলাদেশের যে উন্নয়নের বিভিন্ন ধারাবাহিকতা, এক ধরনের তো অর্জন আমাদের রয়েছে। আমরা মিডল ইনকাম দেশের দিকে এগোতে চাচ্ছি। আপনি যদি অতি দারিদ্র্যের উত্তরণের কথাও বলেন তাহলেও আমরা কিন্তু অনেক দূরে গিয়েছি। এবং আপনি যদি গ্রামে গঞ্জে যান তাহলে লক্ষণীয়ভাবে দেখতে পাবেন যে মানুষের ক্রয় ক্ষমতা ধীরে ধীরে বাড়ছে, যদিও সামাজিক অসাম্যও বাড়ছে। এখন আমি মধ্য আয়ের দেশে পরিণত হচ্ছি। এখন অতি দরিদ্রকে আমি কিভাবে ডিফাইন করব, কয় টাকায় ডিফাইন করব, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ আমি মধ্য আয়ের দেশে, আপনি সেই দেশের নাগরিক হব, আমার দরিদ্র মানুষও তো সেই দেশেরই নাগরিক হবে। ফলে তার আয়েরও কিন্তু উত্তরণ ঘটতে হবে। আমরা মাথা পিছু আয়ের কথা বলি, 176 থেকে এখন আমরা $1600 চলেছি, 1500-এর উপরে এগিয়েছি। সেটি প্রান্তিক মানুষ কতটুকু পাচ্ছে, তো সেই জায়গাগুলো তো রয়েছেই। তারপরেও বলবো যে অনেক বড় বাজেট এবং এই বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যা থাকতে পারে, কিন্তু আমি বড় বাজেটের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা দেখি না। ধরেন 16 কোটি মানুষ যদি আমরা কিনতে শুরু করি এবং অনেকেই আমাদের কিন্তু কেনার অনেকখানি সক্ষমতা তৈরি হয়েছে, তাহলে অভ্যন্তরীণ যে বাজার, সেই বাজারকে বিবেচনায় রাখলে এই বাজেট অনেক বড় না। কিন্তু সবসময় যেটা বলছি যে সক্ষমতার বিচারে, ব্যয়ের সক্ষমতার বিচারে বাজেট অনেক বাস্তবায়নের ক্ষেত্রে সেটাই বলছি যে গত 10 মাসে আমাদের চলতি অর্থ বছরের এডিপি বাস্তবায়ন হয়েছে 55%। এবং আমরা আশা করছি যে এই গত মাস এবং এই মাস মিলে, জুন মাস মিলিয়ে আমরা বেশ খানিকটা অর্থ ছাড় করতে পারবো। এবং ব্যয়, আপনাকে যদি এরকম প্রশ্ন করি যে 10 মাসে যদি 55 ভাগ হলো, বাকি 2 মাসে 45 ভাগের কতটুকু গুণগত না, সেই কারণেই প্রকল্পের গুণগত মান পড়ে যায়। এবং প্রকল্প আমাদের বড় ধরনের দুর্বলতা রয়েছে প্রকল্প ইভ্যালুয়েশনের ক্ষেত্রে, প্রকল্প মনিটরিং এর ক্ষেত্রে এবং প্রকল্প গুণগত মান যাচাইয়ের ক্ষেত্রে। ওই জায়গাগুলো মনোযোগ দেয়া ব্যতি রেখে আসলে বাজেটের অঙ্ক তেমন কোনো কিছুই অর্থ বহন করে না। এবং সেক্ষেত্রে যদি আপনি বলেন যে আমরা অনেক ব্রিজ, কালভার্ট, সেতু, রাস্তা সব হতে দেখি এবং বেশিরভাগই আমাদের সমালোচনা হলো যে রাজনৈতিক বিবেচনায় করা হয়, সেগুলো খুব বেশি সাধারণ মানুষের উপকারে আসে না। তা সাধারণ মানুষের উপকার হবে এমন প্রকল্পের বাস্তবায়নের তো গুণগত মান নিয়ে আমাদের প্রশ্ন একটা আছে। আরেকটা হলো বরাদ্দের ক্ষেত্রেও আমরা দেখি যে এডিপিতে যে পরিমাণ টাকা আপনি বরাদ্দ করলেন তার সব টাকা যদি খরচ করতে না পারলেন তা এই বরাদ্দ তো অর্থহীন। এই বরাদ্দ এবারও কিন্তু সেই বরাদ্দ থেকে আমরা পিছিয়ে নাই, সেক্ষেত্রেও একটি বড় ধরনের বরাদ্দ কিন্তু আমরা পাচ্ছি, বড় ধরনের বরাদ্দ পাচ্ছি। আপনি যেটা বলেছেন যে ধরেন আমাদের ব্রিজ কালভার্ট নির্মাণ হচ্ছে, আপনি আজকে অর্থমন্ত্রী বক্তৃতায় বলেছেন যে আমাদের দুটো এক্সপ্রেস, এলিভেটর এক্সপ্রেস কোথায় কোথায় তৈরি হচ্ছে এবং সেখানে আরো বরাদ্দ রাখা হয়েছে, এগুলো বলা হয়েছে। যোগাযোগ অবকাঠামোগত এবং এত মানুষের দেশে সেটা তো খুব গুরুত্বপূর্ণ, দরকারও। কিন্তু কথা হচ্ছে যে আপনি আপনি প্রায়োরিটি কোথায়, অগ্রাধিকারটা কোথায় দিবেন। আপনি গণপরিবহনের কথা যদি বলেন তাহলে কিন্তু আপনার এই যে এক্সপ্রেস হাইওয়ে বলেন, অথবা যদি আপনি এই যে আমাদের ঢাকা শহরে যে ফ্লাইওভার জাতীয় জিনিসগুলো হচ্ছে, এগুলো কিন্তু গণপরিবহনের অনেক সহায়ক না, আমরা তাই দেখছি এখন। হ্যাঁ, কিন্তু তার মানে হচ্ছে আমার বরাদ্দ রাখা হচ্ছে আমার যাতে ধনী মানুষ আরো গাড়ি নিয়ে উঠতে পারেন। ফলে ওই জায়গাগুলো যে আমরা অগ্রাধিকার কোন জায়গায় দিচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যে বাজেট বরাদ্দের ক্ষেত্রে ওই আলোচনাটা হওয়া। আপনার একটি প্রাইভেট কার থাকলে আপনি সেই ফ্লাইওভার ব্যবহার করে দ্রুত চলে যেতে পারবেন, কিন্তু সাধারণ মানুষ যার প্রাইভেট কার নাই সে গণপরিবহনে এখান থেকে মানিকগঞ্জ যেতে তার হিমশিম খেতে হচ্ছে। না, গণপরিবহন সাধারণত আপনার ওই রাস্তা দিয়ে চলবে না, কারণ নিচেও অনেক মানুষ পরিবহনের জন্য দাঁড়িয়ে থাকবেন। ফলে উনি গণপরিবহন সবসময় বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে নিচ দিয়ে চলে। ফলে ওই জায়গাগুলোর প্রশাসন, ওই জায়গাগুলোর সক্ষমতা আমি বাড়াচ্ছি কিনা। বা ঢাকা থেকে সিলেট যেতে হলে, ঢাকা থেকে খুলনা যেতে হলে, ঢাকা থেকে বগুড়া যেতে হলেও যে যানজটে পড়ি আমরা,
সেখানে তো খুব বেশি ভালো না। দেখি না। আবার ধরেন রেলওয়ে যদি আমরা এমন ভাবে ইনএফিশিয়েন্ট করে কিছু কিছু এফিসিয়েন্সি কিন্তু এখন রেলওয়েতে ঘটছে, তারপরেও যে অবকাঠামো ইতিমধ্যেই আমাদের রয়েছে সেই অবকাঠামোকে কাজে লাগিয়ে আরো কিভাবে আমরা আরো এফিশিয়েন্ট একটা সিস্টেম তৈরি করতে পারি রেলওয়ে থেকে, সেটার ব্যাপারে কিন্তু খুব বেশি মনোযোগ আমরা এখনো পর্যন্ত শুনিনি। কিন্তু আমাদের গণযোগাযোগ ব্যবস্থা তো আমরা প্রাত্যহিকতার মধ্যে সারাক্ষণ আলোচনা করছি, তাই না? কিন্তু এগুলো কিন্তু এখনো পর্যন্ত শোনা যায়নি ওনার বক্তৃতায়। তাহলে আমরা এইটি যদি প্রবৃদ্ধির এই বিতর্কের মধ্যে থাকি, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এই হতাশার মধ্যে যদি আপনি থাকে, আপনার মতন অর্থনীতিবিদ থাকেন, আমাদের মতো সাধারণ মানুষ থাকে, তাহলে এই বাজেটের উপকার আমরা কিভাবে মূল্যায়ন করব? আমি কিন্তু হতাশা বলবো না, যে ধরেন কাজ হচ্ছে বলেই আপনার ঘাটতি বাজেট থাকে। ঘাটতি বাজেট হওয়াটা কোনো খারাপ কথা না, কিন্তু আমরা বারবার কেন বলি, আপনাকে বুঝতে হবে যে উন্নয়নের ধারাক্রমে যেন আরো ভালো করতে পারি, সেই স্বপ্ন এবং সেই অ্যাসপাইরেশনের জায়গা থেকে কিন্তু বলা, এটা হতাশা থেকে বলা না। বারবার একটা কথা স্মরণ করিয়ে দেয়া যে আমাদের তো রিসোর্সও কম, হ্যাঁ, এই রিসোর্সকে যত উপযুক্তভাবে আমি ব্যবহার করতে পারবো, এই রিসোর্স থেকে আমার সম্পদ থেকে আমার প্রাপ্তি যোগ তত বাড়বে। ফলে অগ্রাধিকারের বিষয়টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে আসে। সেই জায়গা থেকে আমরা কথা বলি। আপনি যে রিসোর্সের কথা বলে, এই দেশের মানুষই কিন্তু পদ্মা সেতু অর্থ যোগাচ্ছে, এই দেশের মানুষই আপনার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টাকা যোগাচ্ছে, এই দেশের মানুষই কিন্তু ঢাকা চট্টগ্রাম হাইওয়ে নির্মাণের 4 লেন করার টাকা আমরা জুগিয়েছি। কিন্তু সেটা যোগাতে গিয়ে আমরা দেখলাম যে 10 বছরের মানে 5 বছরের জায়গায় 10 বছর লেগে যাচ্ছে। একটি ফ্লাইওভার 300 কোটি টাকার বরাদ্দ 200 কোটি টাকা পার হয়ে যাচ্ছে। তারপরে আবার অনেক দিন চলার পর দুর্ভোগ মানুষ মেনে নিয়েছে, তারপরে দেখা যাচ্ছে সেখানে বাম ডানের একটা বিরাট সমস্যা হচ্ছে। এগুলো তো ভোগান্তি আছেই, মানে এগুলো দু একটা উদাহরণ আছে, কিন্তু আরো ভালো ভালো উদাহরণও আছে, সেটারও তো ঘাটতি নাই না, সেগুলো রয়েছে, আবার এই ধরনের উদাহরণও রয়েছে। এখন বিষয় হচ্ছে যে আপনি বরাদ্দটা যখন আমার বেতনও যেমন করের টাকায় আসে, এখন রাজস্ব আয় আপনি কত টাকা বাড়াবেন, আপনি প্রত্যক্ষ কর দিয়ে বাড়াবেন নাকি পরোক্ষ কর দিয়ে বাড়াবেন? আমাদের একটা প্রবণতা গত অনেক বছর ধরে দেখা গেছে যে রাজস্ব আয় বাড়ানোর জন্য আমরা পরোক্ষ করের উপরে নির্ভর করছি, এবং পরোক্ষ করের সীমা যতটা বাড়ানো যায় ততটাই আমি বিস্তৃত করছি। এবারে অবশ্য কয়েকটা 200টা মতো পণ্যে ভ্যাট এর আওতা মুক্ত করা হয়েছে, যেটাকে আমরা স্বাগত জানাই, যেমন জীবন রক্ষাকারী ওষুধ, কিডনি ডায়ালিসিস এবং কিডনি ট্রান্সপ্লান্ট জাতীয় ওষুধের উপরে 30 লক্ষ টাকা টার্নওভারের ক্ষেত্রে 30 লক্ষ ছোট দোকানে দিতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে একটা বিষয় আছে যে 30 লক্ষ টার্নওভার এটা কে নির্ধারণ করবে, এবং এখানে ভ্যাটের ডকুমেন্টেশন রাখা, ভ্যাট ঠিক মতো আমার 30 লক্ষের উপরে আছে প্রতিষ্ঠান নিবন্ধিত যারা ভ্যাট দিতে বাধ্য, আমি 8 লক্ষের উপরে হচ্ছে ভ্যাট দেয়, 8 লক্ষের কাছাকাছি প্রতিষ্ঠান হচ্ছে ভ্যাট দেয়। এই যে ব্যাপক একটা ফারাক না, যে আমি জানি যে আমি ভ্যাট দিতে সক্ষম, আপনি কিন্তু ভ্যাট দিচ্ছি একটা পণ্য কেনার সময়, কিন্তু যিনি ভ্যাট গ্রহণ করছেন আমার হয়ে যে বিক্রেতা, তিনি আবার ভ্যাটটা দিচ্ছেন না। সরকারি কোষাগারে তা যাচ্ছে কিনা, কোষাগারে যাচ্ছে কিনা তার প্রশ্ন নাই, কোষাগারে যাচ্ছে না। এই জায়গায় আমাদের প্রশাসনের দক্ষতা, আমাদের সুশাসনের নজরদারি কতটা আছে। যেমন ধরেন দুদক এবং কর্ম কমিশন, আমি যতদূর দেখলাম যে গত অর্থ বছরে তেমন কোনো বরাদ্দ ওনারা খরচ করতে পারেননি। ফলে শুধুমাত্র বাজেট বরাদ্দ না, আমার খরচ করবার দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ। সেটা যদি বলেন সেই দক্ষতা গুরুত্বপূর্ণটা কি? খরচ করা এই সরকারি কর্মকর্তা বা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা, যার সঙ্গে মূলত সরকারি কর্মকর্তারা জড়িত, এবং যেমন ধরেন আপনাদেরকে উদাহরণ দিই যে এবার হাওড়ে এক ধরনের বড় ধরনের বিপর্যয় হয়ে গেল আমাদের, না? আমরা প্রাথমিকভাবে দায়ী করলাম যে হচ্ছে বাঁধগুলো নির্মাণ করা হয়নি। হাওড় একটা জায়গা যেখানে আমরা পুরো প্রোটেকশন দেই না, 12 মাস পানি আটকে থাকবে এরকম প্রোটেকশন দেই না। আমরা প্রোটেকশন কতটুকু দিই, আমরা এগুলোকে বলি সাবমার্জিবল ডাইক, অর্থাৎ মে মাসের 2য় সপ্তাহ পর্যন্ত আমি পানিটা আটকাবো, তারপরে ধানটা এর মধ্যে কাটা হয়ে যাবে, তারপরে পানি আসবে এবং সেখানকার মানুষজন হচ্ছে মাছ চাষ করবে। অর্থাৎ আমার ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড যারা এই দেখভাল করেন এই বাঁধগুলোর, ওনারা কিন্তু জানেন যে আমার এই যে মেরামতের কাজ, এটা মার্চ এপ্রিল মাসের মধ্যে শেষ হয়ে যেতে হবে, এবং এপ্রিলও ভুল বললাম, আসলে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে এটা শেষ হয়ে যেতে হবে। তাহলে আপনি জানেন যে এই যে বাঁধের কথা যেটি বললেন হাওড়, আমরা কিন্তু দেখেছি যে দুদক তদন্ত করে দেখেছে যে বড় ধরনের গাফিলতি, অনিয়ম, দুর্নীতি
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা করেছে ঠিকাদারদের সঙ্গে যোগসাজশে, জি। এবং তাদের বিরুদ্ধে মামলাও হচ্ছে। জি। তাহলে যদি সেটি হয়, সেটি যদি আগে থেকে সতর্ক থাকতো, আপনি যদি বলেন মূল্যায়ন এবং তদারকি। বিষয়টা হচ্ছে শুধুমাত্র করাপশনের না, কিন্তু করাপশন অনেক ধরনের হয়, কিন্তু সরকার কিন্তু বাজেট বরাদ্দ রেখেছে। আপনি বলতে পারবেন না যে সরকার বাজেট বরাদ্দ রাখেনি। অর্থাৎ আমি যদি ফেব্রুয়ারি মার্চের মধ্যে কাজ শেষ করতে চাই, আমার তো প্রসেস শুরু করতে হবে আরো অনেক আগে। ঠিকাদার নিয়োগ করার অনেক ধরনের প্রসেস আছে। আমার সময় জ্ঞানটা খুব জরুরি। সময়ে যদি কাজ না করি, তারপরে বলে আমি এপ্রিল মাসে টাকা ছাড় করেছি, আপনি অ্যাপারেন্টলি মনে হবে করাপশন হয় নাই, কিন্তু আসলে তো সেখানে একটা করাপশন হয়েছে, কারণ আমি সময় মতো সেই বরাদ্দটা দেই নাই। ওখানেই আসলে এফিসিয়েন্সির বিষয়টা আসে, এবং এখানেই আসলে এই যে দুদক মামলা করেছে, আমি মনে করি একদম একদম সঠিক কাজটা করেছে, কারণ এগুলো হচ্ছে শাস্তিযোগ্য অপরাধ। মানে শাস্তির কাজ করেছেন, এত বড় এতগুলো মানুষ। সরকার তো বরাদ্দ রেখেছেন, এখানে তো টাকা তো খরচ হয়নি তা না, উনি তো সরকার যে বরাদ্দ রাখেনি তা না। আপনি এই শাস্তির কথা বলেন, তাহলে এই যে আমরা এত বড় এডিপি গতবার থেকে বাড়ছে, প্রতি বছরই বাড়ছে, সেই এডিপি বাস্তবায়নের দক্ষতা দিয়ে বাড়ছে না, তার কোনো কথা এখন পর্যন্ত আমরা যতক্ষণ শুনেছি এখন পর্যন্ত অর্থমন্ত্রী তা বলেন নাই যে এই দক্ষতা উন্নয়নের জন্য কোন দিক নির্দেশনা দিচ্ছেন। সেটা তো আসলে আমার মনে হয় যে স্পষ্ট নির্দেশনা কোনো বাজেটের মধ্যেই থাকে না, এবং সরকার রাজনৈতিকভাবেও সেটা অনেক সময় স্বীকার করেন না। তবে হ্যাঁ, বাজেটের বাস্তবায়নের দক্ষতার যে হার, সেটা তো সরকারের তথ্য থেকেই আমরা পাই। হ্যাঁ, ফলে সরকারও একভাবে জানেন যে এই বাজেট বাস্তবায়নের দক্ষতার হার কতটুকু। তবে বাজেট বরাদ্দ আমরা প্রতি বছর যেটা করি, বাজেট বরাদ্দের ক্ষেত্রে বরাদ্দ নিয়ে আমরা অনেক বেশি ফোকাস থাকি। আমার কাছে মনে হয় যে বরাদ্দের চাইতেও বরাদ্দের অঙ্কগুলো কোথায় কোথায় ফাঁক আছে সেই জায়গাটা হিসাব রাখা। আর যে বরাদ্দ দিলাম আমি, সেই বরাদ্দ সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা, আমাদের এখন পর্যন্ত আমরা আইএমডি কি দেখি, আইএমডি প্ল্যানিং কমিশনের আইএমডি, সেই আইএমডি কি যথেষ্ট দক্ষ? যেমন ধরেন, আমি তাহলে উদাহরণ দেই আপনাকে। আপনি যখন বলবেন জেন্ডার বাজেট, আমরা প্রতি বছর 2008 থেকে জেন্ডার বাজেট করা হচ্ছে না, আমি গত 4-5 বছর ধরে জেন্ডার বাজেটের বিশ্লেষণটা করে থাকি, এবং সেখানে দেখা গেছে কোনো প্রকল্পের আপনি যদি প্রকল্প বাস্তবায়ন শেষে অথবা মাঝপথে আপনি জিজ্ঞাসা করেন যে কতটুকু আসলে নারীর জন্য খরচ হয়েছে, কতটুকু আর্থসামাজিক উন্নয়ন ঘটেছে, কোনো ধরনের তথ্য আইএমডির কাছে আপনি পাবেন না। আমি এমনকি এই বছরও মার্চ এপ্রিল মাসে যথেষ্ট ঘোরাঘুরি করেছি প্ল্যানিং কমিশনের বিভিন্ন সেকশনে, এবং কোনো ধরনের তথ্য এখানে নাই। ফলে আপনি বরাদ্দ করছেন, বরাদ্দ খরচও হচ্ছে, কিন্তু দিন শেষে আমি বলতে পারছি না আসলে নারীর জন্য কতটুকু বরাদ্দ গেছে এবং কিভাবে গেছে, অর্থাৎ এটার কার্যকারিতা কতটুকু হয়েছে, আমার কোয়ালিটি এনশিওরড হয়েছে কিনা। কিন্তু এতক্ষণ পর্যন্ত আমরা যতটুকু শুনেছি, অর্থমন্ত্রী কিন্তু জেন্ডার বাজেটের আওতাভুক্ত মন্ত্রণালয়ের সংখ্যা বাড়িয়েছেন। আওতাভুক্ত মন্ত্রণালয় না, গত বছর 40টা মন্ত্রণালয় জেন্ডার বাজেট পেশ করেছিলেন গত 2 বছর, এবছর 43টা মন্ত্রণালয় করেছে। মানে 3টি মন্ত্রণালয় যুক্ত হয়েছে, এবং এটা হবারই কথা। আমার কিন্তু গতবারের বাজেট জেন্ডার বাজেট কতটুকু বাস্তবায়ন হলো তার তো খুব বেশি, তার কোনো হিসাব নাই। আমি সেটাই বললাম যে আইএমডির কাছ থেকে আপনি কোনো হিসাব পাবেন না। আমরা এই কারণে নারী সংগঠনগুলোর সাথে মিলে এবছর একটা ঠিক করেছি যে আমরা একটা সিভিল সোসাইটি থেকে একটা কমিটি মতো করে আমরা সরকারের সাথে কাজ করব। অলরেডি আমরা ফাইন্যান্স ডিভিশনের সাথে কথা বলেছি যে কিভাবে নারী বাজেটটা 2-1টা প্রকল্প ধরে কতটুকু বাস্তবায়ন হচ্ছে সেগুলো একটু দেখার চেষ্টা করব। আমি আপনাকে একটু অপেক্ষা করতে বলবো। আমরা এই মুহূর্তে একটু সেন্টার ফর পলিসি ডায়ালগ বেসরকারি গবেষণা সংস্থা যারা অর্থনীতি নিয়ে কাজ করেন, তারা বাজেট পর্যবেক্ষণ করছেন, অর্থমন্ত্রীর বক্তৃতা। আমরা সেখানে গোলাম মোয়াজ্জেম রিসার্চ ফেলো, তার সঙ্গে একটু কথা বলবো যে তিনি এখন পর্যন্ত বাজেটটা কিভাবে দেখলেন। গোলাম মোয়াজ্জেম, আপনি আছেন আমাদের সঙ্গে, যদি একটু বলেন যে এখন পর্যন্ত তাৎক্ষণিক প্রতিক্রিয়া আপনি কি বলবেন যতটুকু অর্থমন্ত্রী বললেন। এখন পর্যন্ত মাননীয় অর্থমন্ত্রী যেটুকু বক্তৃতা দিয়েছেন সেটাতে এক ধরনের দীর্ঘমেয়াদী লক্ষ্য বা উদ্দেশ্যের বিষয়গুলোই বেশি প্রতিভাত হয়েছে, এবং এ পর্যন্ত সরকারের যে গৃহীত বিভিন্ন রকমের কর্মসূচি আমরা সেগুলো সম্পর্কে বেশ কিছুটা ধারণা পেয়েছি। এর মধ্যে সরকার যে বিশেষভাবে কৃষি খাত, শিক্ষা খাত, স্বাস্থ্য খাতে এবং যোগাযোগ খাতে যে বিভিন্ন রকমের প্রকল্প এবং অবকাঠামো খাতে যে সমস্ত বিভিন্ন রকমের কার্যক্রম নিয়েছেন সেগুলোর বিভিন্ন রকমের ধারণা দিয়েছেন। একই সাথে আগামীতে সরকার যে এক ধরনের ইনক্লুসিভ গ্রোথ বা ইনক্লুসিভ ডেভেলপমেন্টের যে কনসেপ্ট নিয়ে কাজ করতে চান তার একটা বর্ণনা বা ইঙ্গিত এখানে দেওয়া হয়েছে।
পাশাপাশি মানব সম্পদকে বিশেষ গুরুত্ব দিয়ে আলাদাভাবে এই বাজেটে বেশ কিছু বর্ণনা রয়েছে এবং তার ভিতরে বিশেষভাবে গুরুত্বপূর্ণ কিছু কিছু প্রকল্প আমরা দেখেছি যে এতদিন পর্যন্ত মানব সম্পদের ক্ষেত্রে যে কারিগরি দক্ষতার যে ঘাটতি ছিল সেটির জন্য মূলত লো স্কিল ওয়ার্কারদের স্কিল ডেভেলপমেন্টকে গুরুত্ব দেওয়া হতো। এবার আমরা বাজেটে দেখতে পাচ্ছি যে সরকার মিড লেভেল ম্যানেজমেন্টকে গুরুত্ব দেবার জন্য একটি আলাদা প্রকল্প নিয়েছেন এবং পাশাপাশি একটা বড় রকমের বাজেট গিয়েছে কারিগরি শিক্ষা খাতে, যেখানে দেশের 100টি উপজেলায় একটি করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার জন্য। গোলাম মোয়াজ্জেম, আমি যদি একটু আপনাকে জানতে চাই আপনার কাছে যে 7.4 যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা আবার পুনর্ব্যক্ত করলেন অর্থমন্ত্রী, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? আমরা আগেই বলেছি যে বাংলাদেশের প্রবৃদ্ধি সাম্প্রতিক সময়ে অন্যান্য তুলনীয় দেশ বা আঞ্চলিক পর্যায়ে দেশগুলোর সাথে তুলনা করলে এটি একটি ইতিবাচক বা ঈর্ষণীয় পর্যায়ে রয়েছে। তবে প্রবৃদ্ধির মাত্রাটি কতটুকু বা জাতীয় আয়ের প্রবৃদ্ধির মাত্রাটি কতটুকু সেটি নিয়ে আমরা বিভিন্ন পক্ষের ভিতরে এক ধরনের ভিন্নতা দেখতে পাচ্ছি। সরকার বলছেন যে এই অর্থ বছরে 7.24% প্রবৃদ্ধি অর্জিত হতে পারে এবং তার জন্য বলছেন যে অভ্যন্তরীণ চাহিদার পাশাপাশি বৈশ্বিক পর্যায়ে আমাদের রপ্তানি চাহিদা বৃদ্ধি পেয়েছে বলছেন, কিন্তু সেটির সাথে আবার আমরা তুলনীয় যে সমস্ত উপাত্ত সেটির আমরা খুব বেশি মিল দেখতে পাই না। সে কারণে আমাদের কাছে মনে হয়েছে যে তথ্য উপাত্তের ক্ষেত্রে আরো হয়তো উদারভাবে কাজ করার এবং আরো কিছুটা নিবিড়ভাবে কাজ করবার সুযোগ রয়েছে, যাতে প্রবৃদ্ধির এই সমস্ত পার্থক্যগুলো আরো কমিয়ে আনা যায় আগামীতে। ধন্যবাদ আপনাকে গোলাম মোয়াজ্জেম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি আপনার কাছে যাচ্ছি যে গোলাম মোয়াজ্জেম যেমনটি বললেন যে আপনি শুরুতেই বলছেন যে প্রবৃদ্ধি নিয়ে একটা বিতর্কের মধ্যে আমরা সবসময় আছি। উনি যেভাবে বললেন যে রপ্তানির চাহিদা বেড়েছে, কিন্তু আমরা দেখি রপ্তানি আবার আমাদের কমেওছেও, আমরা মানে চাহিদা বেড়েছে কিন্তু আমরা সেই ধরনের রপ্তানি করতে পারিনি, যে হারে আমরা আশা করেছিলাম তার থেকে কিছুটা শ্লথ হয়েছে। তাহলে সেক্ষেত্রে এই বছর এই প্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা কোথায় থাকবো, আপনার কি পজিশন? আপনি একটা জিনিস যেমন ধরেন এই বছরে রেমিটেন্সের প্রবাহ প্রথম দিকে খুবই কম ছিল, কিন্তু গত 15 দিনে যদি হিসাব দেখেন রেমিটেন্স আবার একটু ঊর্ধ্বমুখী, ফলে সবকিছু মিলিয়ে এক ধরনের প্রবৃদ্ধি এই 7-এর উপরে উঠবে এরকম একটা আশাবাদ করাই যেতে পারে। যদিও এডিপি বাস্তবায়ন প্রথম 10 মাসে 55%, কিন্তু অন্যান্য বছরের তুলনায় খারাপ না। অন্যান্য বছরেও কিন্তু আপনার এরকমই দেখা যায়, 55 থেকে 60-এর মধ্যেই দেখা যায়, ফলে এই বছর এক্সেপশনাল কিছু এরকম না। তবে একটা জিনিস আছে, এই বছর আমরা 8% বোরো ধান মানে ধানের হিসেবে 8% লুজ করেছি, সেটা এবং শেষ মুহূর্তে এসে হাওরেরটাও একটা বড় ধরনের হাওরেরটার কথাই বলছি। ফলে সেইখানে এক ধরনের ক্ষতি আমাদের আছে, টাকার অঙ্কেও ক্ষতি আছে এবং ফুড সিকিউরিটির এক ধরনের ইস্যু আছে। এবং আমরা বিশ্বাস করি যে ফুড সিকিউরিটি এটা একটা ইস্যু হবে না, সরকার সেটা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, আমদানির সিদ্ধান্ত হয়েছে, সময় উপযোগী অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে, ফলে সেগুলোকে আমরা স্বাগত জানাই এবং এই বাজেটে আমি নিশ্চিত যে ডিটেইলে যদি আমরা যাই সেগুলো রিফ্লেক্টেড থাকবে সরকারের এই ধরনের সিদ্ধান্তে। কিন্তু আমার কাছে মনে হয় না যে 7-এর নিচে হওয়ার কোনো সুযোগ আছে, 7-এর উপরে কাছাকাছি, এগুলো বিভিন্ন কিছু যোগ এবং বিয়োগের ফলেই এই অঙ্কটা আসে। আমরা একটু বিরতিতে যাব, আমাদের সঙ্গে আছে নিলম্বী এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন আরেকজন অতিথি, আমরা সেই অতিথিকে নিয়ে ফিরবো বিরতির পর। আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন 2017-18 অর্থ বছরের বাজেট নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন মুহিত বাজেট 11। অর্থমন্ত্রী সংসদে বাজেট বক্তৃতা দিচ্ছেন, আমরাও তাৎক্ষণিক বিশ্লেষণে আছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেলাল এবং আমাদের সঙ্গে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শর্মিন নীলমণি। আপনারা দুজনে আছেন। আমরা এই আলোচনা শুরু করার আগে একটু দেখে নেব আমাদের মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। 4,266 কোটি টাকার বাজেটে শিক্ষায় বরাদ্দ সবচেয়ে বেশি, দেশি এসি ফ্রিজের দাম কমবে, ভ্যাট থাকছে 15%। বনানীতে 2 তরুণী ধর্ষণের আলামত পাওয়া যায়নি, ফরেনসিক প্রতিবেদন প্রকাশ। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। দেশের সর্বোচ্চ অট্টালিকার দৃঢ়তায় আনোয়ার ইস্পাত।
খেলার টসে আমরা একটু হেরেছি, সেটার জন্য দুঃখবোধ আমাদের হতে থাকে। তবে আমরা মনে করি যে টাইগাররা এটা পুষিয়ে দিবে খেলা শেষে। আর অর্থমন্ত্রী কিভাবে পোষাবেন, সঞ্জয় নবী আপনি যদি বলেন যে আমাদের যে ঘাটতি বলি, আর এই যে উনি শেষ যখন আমরা করলাম তখন উনি বললেন যে বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি করার একটা ব্যাপার। আচ্ছা, আপনি প্রথমেই শুরু করেছেন এবং অনেক অনেক কথা আমরা বলেছি যে বাজেট ব্যয়ের সক্ষমতা এগুলো নিয়ে। আমি যদি ইনক্লুসিভ গ্রোথ বা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের কথা বলি, যেটা এবারের বাজেট তো মূলত রাজনৈতিক বাজেট, প্রতিবারই হয়, কিন্তু সামনে যেহেতু নির্বাচন আছে, এই বাজেট এবং আগামী বছরের বাজেট আমরা মনে করি যে একদম নির্বাচনকে সামনে রেখে করা। একটা জিনিস, কয়েকটি নির্দেশক আছে। একটা জিনিস হচ্ছে আপনার মেয়াদি ঋণের পরিমাণ গত এই বছরটা অনেক বেড়ে গেছে, শিল্পী মেয়াদি ঋণের পরিমাণ, এবং আমরা প্রতিটা সরকারের শেষ সময়ে এসে দেখি একটু খুব মানে ভদ্রচিত ভাবে বলেন, আসলে কুঋণের পরিমাণ অনেক বেড়েছে। আমি বলছি মেয়াদি ঋণ, যেটা শিল্পে মেয়াদি ঋণ দেওয়া হয় হচ্ছে ইন অ্যান্টিসিপেশন যে শিল্প অনেক ইয়ে হবে, বিস্তৃত হবে। কিন্তু সমস্যা হচ্ছে যে প্রতি সরকারের শেষ দিকে, 5 বছরে তো সরকারের শেষ দিকে এসে দেখা যায় যে মেয়াদি ঋণের পরিমাণ এত বেড়ে যায় আগের প্রথম 3 বছরের তুলনায়। এবং এটা একটা বড় কারণ যে পলিটিক্যাল এক ধরনের ইয়ে থাকে, ইনক্লাইনেশন থাকে কাদেরকে টার্ম লোন দিব, মেয়াদি ঋণ দিব এগুলো, এবং সেক্ষেত্রে খেলাপি ঋণের প্রবণতা বেড়ে যায় অনেক বেশি। অর্থাৎ পলিটিক্যালি এই সমস্ত ঋণ দেওয়া হয় বলে আপনি ঋণ এটা আবার ঋণ ফেরত নেওয়ার যে কৌশল, সেই মানে ঋণ আদায় করার বিষয়টা অনেক দুর্বল হয়ে যায়। এই ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ সরকারের জন্য। সরকারের জন্য কেন, পুরো সোসাইটির জন্য আসলে একটা চ্যালেঞ্জ। এখন আপনি করের হার বাড়াবেন, প্রত্যক্ষ করের হার বাড়িয়ে আপনি মনে করছেন যে আপনি অনেক বেশি রাজস্ব আদায় করতে পারবেন, সেটাই তো হচ্ছে মূল পরিকল্পনা এই পুরো বাজেটের এবং পুরো আলোচনার বিষয়টা। এখন আপনি বিনিয়োগের ক্ষেত্রে দেখেন, ব্যক্তি বিনিয়োগ আটকে আছে 22 থেকে 24% মধ্যে। ব্যক্তি বিনিয়োগ একেবারেই বাড়েনি, ব্যক্তি অর্থাৎ, এবং পাচার কিন্তু বেড়েছে। আপনি কতদিন ধরে পত্রিকায় দেখছেন, কালো টাকা শুধু না, কালো টাকা কিন্তু আবার আপনি সিস্টেমের কারণেই কিছু কালো টাকা হয়ে যায়, যেটা আপনার অন্যায় করার কারণে হচ্ছে তা না, সিস্টেম্যাটিক কিছু কালো টাকা হয়ে যায়। দেখানো থেকে কেউ বিরত থাকে না, শুধু বিরত থাকে না, আপনি পারবেনও না ইচ্ছে করে। আপনি আপনার ফ্ল্যাটটা বেচতে যান, আপনি ইচ্ছে করলেও যে রেজিস্ট্রেশন দেখাতে পারবো না, স্বপ্ন দেখাতে পারবেন না। অর্থাৎ আপনার 7 টাকা দিয়ে কেনা জমি বা ফ্ল্যাট, এটা কিছু টাকা আপনার ইয়ে হয়ে যাবে, কালো হয়ে যাবে। এগুলো হচ্ছে, আমরা কিন্তু সবাই জানি, সকলেই জানি, সিস্টেম্যাটিক কিছু ধরনের সমস্যা রয়েছে। আমি যেটা বলতে চাই যে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য আমি প্রথমেই বলেছিলাম যে 40% যুবককে নিষ্ক্রিয় রেখে আমার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন হবে না। সেই ক্ষেত্রে ব্যক্তি বিনিয়োগ বাড়ছে কিনা সেটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের দেশের একটা গত অনেক বছরের ট্রেন্ড হচ্ছে সরকার অনেক বেশি কর্মসংস্থানের ইয়ে করে, ক্ষেত্র তৈরি করে। ব্যক্তি বিনিয়োগকে যদি আমরা সেই সুস্থ পরিবেশ দিতে না পারি, তার জন্য জ্বালানি নিশ্চয়তা তৈরি করতে না পারি, তার জন্য মানে ব্যবসায়ের যে মূল খরচ তার থেকে তার আনুষঙ্গিক খরচ অনেক বেড়ে যায়, সেই ক্ষেত্রে তো সে ব্যক্তি আসলে উদ্যোগী হবে না বিনিয়োগ করবার জন্য, এবং সেখানে অর্থ পাচারও অনেক বেড়ে যাবে। এই জিনিসগুলো কিভাবে নীতি কৌশলের মধ্যে আনা যায়, শুধু বাজেটের জন্য না, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে এবারের বাজেটে বরাদ্দ, যদিও বলছি যে বরাদ্দের থেকে আরো অনেক কিছু গুরুত্বপূর্ণ আছে, তারপরেও গুরুত্বপূর্ণ তো অবশ্যই বরাদ্দ। 3.9% হচ্ছে, অর্থাৎ 4%-এর কাছাকাছি হচ্ছে আমার কৃষি। অথচ কৃষিতে এখনো শ্রমিক নিয়োজন আমার টোটাল এমপ্লয়মেন্টের 45%-এর উপরে। তাহলে আপনি কৃষির প্রতি যদি মনোযোগী না হন, আপনি এই যে বিপুল কর্মনিয়োজন আছেন তাদের জন্য কিভাবে ইকুইটি আপনি এনশিওর করবেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এবং আরেকটা বিষয় হচ্ছে, আপনি একটু আগে অর্থমন্ত্রী বক্তৃতায় বলছেন যে 100টা উপজেলায় বোধহয় ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করবেন। আমাদের কোন লেভেলের এই বছর বাজেটে মধ্যমেয়াদী মানে মাঝারি যে ম্যানেজমেন্ট লেভেলের আমাদের যে স্কিল এনহ্যান্সমেন্ট, সেই ক্ষেত্রে কিছু বরাদ্দ রাখা হয়েছে, সেটা খুবই আমরা স্বাগত জানাই। আমাদের এত ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট আছে, সবাই বিবিএ এমবিএ করার জন্য যায়। আমাদের শিক্ষার যে গুণগত মান, আমি শিক্ষায় বলছি যে সর্বোচ্চ বরাদ্দ রেখেছি, শিক্ষার গুণগত মানে কিন্তু আমি আসলেই জোর দিই, এবং আমি অ্যাসেসও করি না কোন ধরনের শিক্ষা আসলে আমার জন্য প্রয়োজন। একটা উদাহরণ, জব মার্কেট আমরা যেটা বলি, জব মার্কেট উপযোগী শিক্ষা আমরা দিতে পারছি না। একদম, আপনাকে আমি প্রথম কথা হচ্ছে শিক্ষার জন্য যে বরাদ্দ, সেটা তো পুরোটা শিক্ষার জন্য না, সেখানে আমার এবং হেলালের বেতন যেমন রয়েছে, নতুন একটা ইয়ে করবে, বিল্ডিং করবে, সেটার জন্য বানাবে। আপনি এখন সামরিক
প্রশাসনের অধীনেতে, ও তাদের বাচ্চারা তো একেবারে স্কুল কলেজ মানে ইউনিভার্সিটি মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ার সবকিছু হয়ে বের হওয়া তাদের পক্ষে সম্ভব আর কি, সবকিছুই তো তাদের মধ্যে আছে। এগুলো তো সবই আসলে, এগুলো কিন্তু প্রতিরক্ষা খাতে যায় না, এগুলো সবই শিক্ষা খাতে যায়, ফলে শুভঙ্করের ফাঁকি আছে। আরেকটা হচ্ছে গুণগত, সেটা হচ্ছে আপনি যখন ক্লাস 9-এর ইংরেজি টেক্সট বুকে দেখবেন যে একটা বই, সেটা হচ্ছে যে এক লোক হচ্ছে কিনেছে বাড়িতে, সে বিয়ে করবে না, ঠিক হ্যাঁ, সে একা থাকে, কিন্তু তার বাড়িতে ইঁদুর হয়েছে। ইঁদুর হওয়ার জন্য সে দুটো বিড়াল কিনে নিয়ে আসলো। এখন বিড়াল তো ইঁদুর মেরে ফেললো, কিন্তু বিড়ালকে এখন দুধ কে খাওয়াবে? এই দুধ ম্যানেজ করার জন্য সে একটা গরু কিনে ফেললো। গরুটা এখন কে দেখাশোনা করবে? এই গরু দেখাশোনা করবার জন্য হি ব্রট এ ওয়াইফ। আচ্ছা, এই যদি হয় আমার মেসেজ, আমার 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 কর্মসংস্থানের না না, আমার যারা বেড়ে উঠছে সেই শিশুদেরকে, যে হি ব্রট এ ওয়াইফ টু লুক আফটার দ্য কাউ, দ্যাট বিকজ দ্য কাউ ইজ প্রোভাইডিং মিল ফর দ্য ক্যাটস, রাইট? এই যদি হয় আমার মেসেজ, তাহলে আমি শিক্ষা খাতে বরাদ্দ দিয়েই বা কি করব? অর্থাৎ মানে গুণগত জায়গা, আবারও বলছি যে ওই জায়গাটা বলে যে এই যে জব মার্কেট অনুযায়ী কর্মসংস্থানের জন্য শিক্ষা, সেরকমটা হচ্ছে না। মূল কোশ্চেনটা যেটা ছিল যে আপনার কম্পিটিটিভ এজ যেটা আর কি, হ্যাঁ, এবং আমাদের আপনার অর্থনীতি যেটা, অর্থনীতির ক্ষেত্রে কিন্তু একটা বড় আপনার প্রবৃদ্ধির ক্ষেত্রে ইঞ্জিন হলো আপনার আরএমজির এক্সপোর্ট, যেটা সেক্ষেত্রে আপনার তৈরি পোশাকের তার পাশাপাশি আপনার ধরেন ফার্মাসিউটিক্যাল এবং অন্যান্য অনেকগুলো আপনার সম্ভাব্য মানে ভালো সেক্টর আছে। তো আপনি যদি কম্পিটিটিভ এজ বাড়াইতে চান, তাহলে আলটিমেটলি আপনাকে কী করতে হবে? আপনার কস্ট ইফেক্টিভ হইতে হবে। তাহলে অন্যান্য যে আপনার যারা দেশ আছে, প্রতিযোগী দেশ, তার তুলনায় আপনার খরচ কম পড়তে হবে। তাহলে খরচ কম পড়ার দিক থেকে একটা হলো যেটা ডালিয়া বললেন, সেটা হলো যে আপনার যদি আপনার লেবার প্রোডাক্টিভ হয় বেশি, অনেক বেশি দক্ষ হয়, তাহলে অবভিয়াসলি আপনারা দেখবেন যে পার আওয়ারে তার প্রোডাক্টিভিটি বেশি হলে কস্ট কমে যাবে, এটা একটা। তার পাশাপাশি আপনার ধরেন অন্যান্য যে আপনার উৎপাদনের যে উপকরণগুলো আছে, যেমন আপনার এনার্জি, ঠিক আছে, এখন আপনি দেখতে পাচ্ছেন যে গ্লোবাল মার্কেটে আপনার তেলের দাম কমছে বলে অন্যরা তেলের দাম কমাচ্ছে, অন্যরা কমাচ্ছে। অন্যদের যদি কমে যায় আর আপনার যদি না কমে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার একটা প্রভাব পড়বে। একইভাবে আপনার যদি আপনার ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে দেখেন, অন্যরা যদি আপনার ডেভেলপ করে তাদের যে মুদ্রা, আমরা যদি না করি, সেখানে কিন্তু আপনার একটা প্রবলেম হয়। এগুলো অনেকগুলো বিষয় আছে। কিছু আছে আপনার কাঠামোর মধ্যে ঠিক করতে হবে, যেমন আপনার দক্ষতার যে বিষয়টা, শিক্ষাতে গুরুত্ব দেয়, এবং শিক্ষার মধ্যে আপনার যে বরাদ্দ আছে তার মধ্যে ওই দক্ষতার জন্য আপনার স্কিলের জন্য কতটুকু আছে, হ্যাঁ। তো এই যেটা ডালিয়া বললেন যে আসলে তেমন কিছু মানে স্পেসিফিক্যালি নাই, বরং পুরোটাই দেখা গেছে আপনার বিভিন্ন ধরনের আপনার চলমান ব্যয়। যেমন আমি কর্মী চাই চাকরির ক্ষেত্রে, আমি যে ইন্ডাস্ট্রি করছি, আমি যে বিনিয়োগ করে যে কর্মসংস্থান সৃষ্টি করছি, তার উপযোগী কর্মী আমি পাচ্ছি না। একটা আপনি খেয়াল করে দেখেন যে একটা তো আপনার লোকাল যে আমাদের ডিমান্ড, কিন্তু লোকাল ডিমান্ডের বাইরেও একটা বিরাট ডিমান্ড আছে বাইরে, কারণ আমাদের যেহেতু তরুণ জনশক্তি অনেক বড়, সেজন্য আপনি যদি ট্রেনিং দিতে পারেন, তাহলে পৃথিবীর কোথাও না কোথাও সে ফিট করবে, কর্মসংস্থানে যেতে পারবে। এবং আমরা জানি যে আমাদের আজকে প্রবৃদ্ধির ক্ষেত্রে যে আপনার যে গুরুত্বপূর্ণ সেটা আরএনজির সাথে কিন্তু আপনার রেমিটেন্স, তার মানে আপনার জাস্ট ট্রেনিং দিতে পারলে এই ট্রেনিং কোথাও না কোথাও কিন্তু আপনার ফিট করবে, কারণ বিভিন্ন জায়গাতে ডেফিসিয়েন্সি আছে। আর যদি ট্রেনিং না থাকে, সেটা লোকালিও আপনি তাকে হায়ার করবেন না, কারণ সে প্রোডাক্টিভ না, গ্লোবালিও আপনার কেউ তাকে হায়ার করতে চাইবে না। মধ্যপ্রাচ্যে যিনি যাচ্ছেন, তিনি যদি আরবি ভাষা কথাবার্তা বা শিখে যান, তাহলে তার যা বেতন হবে, আর সেটা না শিখে গেলে তার যা অবস্থা হবে, সেই রকম অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি। আমাদের অনেক লোক যাচ্ছে, কিন্তু এই লোক যত টাকা আমাদের পাঠাতে পারতো তার পাচ্ছে না, কারণ ওই আপনি যেটা বললেন তার দক্ষতার অভাব। সেটা আপনি যদি ফিলিপাইনের সাথে কম্পেয়ার করেন, আপনি দেখবেন যে হয়তো আমাদের অনেক বেশি তারা পাঠাচ্ছে, কিন্তু অনেক কম লোক দিয়ে, কারণ তাদের এরা স্কিল, লোক কম যাচ্ছে, আয় বেশি হচ্ছে। আমি আমেরিকাতে দেখেছি যে এই বাংলাদেশে অনেকে দেখা গেছে যে নার্সের চাকরি করবে না, কিন্তু ফিলিপাইনিরা বা আপনার এই যে তামিলনাড়ু যারা আছে বা নাইজেরিয়ান, যখন আপনার একটা নার্সের 1 বছরের একটা সার্টিফিকেট যদি আপনার তারা নেয় নার্সিংয়ের জন্য, মিনিমাম আপনার তারা শুরু করে $15-20। আর আমাদের যারা যায় তারা ম্যাকডোনাল্ডসে কাজ করছে মিনিমাম কত $5.5-6 আমি যখন ছিলাম। তার মানে স্কিলের কিন্তু একটা সাংঘাতিক রিটার্ন পৃথিবীর সব জায়গায়। তো সেই জায়গায় আমি মনে করি যে গভর্নমেন্ট কিন্তু আপনার একেবারে যে ভয়েড এই জায়গায় তা না। গত কয়েক বছর ধরে দেখছি যে গভর্নমেন্টের যে আপনার ফিলোসফি, তার মধ্যে কিন্তু এটা আছে, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা যেটা বলেন সেটা দেখি না। হ্যাঁ, ওটা কিন্তু থাকে। আমরা যখন অর্থমন্ত্রী শেষ বক্তৃতা যতটুকু শুনছিলাম, তখন দেখছিলাম উনি রপ্তানি বাজার, বিকল্প রপ্তানি বাজার এবং রপ্তানি বাজার উন্নয়নের একটি কথা বলছিলেন। সেটার ব্যাপারে আপনাদের মত জানতে চাই যে একটা ধরো যে গার্মেন্টসের ক্ষেত্রে কিন্তু আমরা, এবং ব্রেক্সিটের কারণে আপনি জানেন যে ইউরোপে, বিশেষ করে যুক্তরাজ্যে, একটু আগে বিজেএমই এর নেতারা ছিলেন আমাদের সঙ্গে, তারা বলছেন যে যুক্তরাজ্যে আমাদের অর্ডার কমে গেছে, সেটা আমরা মোকাবেলা করবো কি দিয়ে? সেটা তো আপনার ওই যে প্রথমে যে কথাটা আসলো যে আপনাকে কম্পিটিটিভ থাকতে হবে। আর বিকল্প বাজার বলতে আপনার যে প্রোডাক্ট আছে, মেন প্রোডাক্ট আরএমজি,
তার জন্য বিকল্প বাজার, আরেকটা হলো আপনার বিকল্প প্রোডাক্ট। তার মানে একটা তো আপনার আমরা জানি যে আমাদের ফার্মাসিউটিক্যালসের একটা সম্ভাবনা আছে, শ্রিম্প আমাদের যে অবস্থা আছে একটু শ্রিঙ্ক করছে শ্রিম্পটা, সেই মার্কেটটা কীভাবে করা যায়। আরও অন্যান্য যে সম্ভাব্য যে খাতগুলো আমাদের আছে, সিরামিক্সের একটা সম্ভাবনা আছে, চামড়ার ক্ষেত্রে কিন্তু বড় একটা সম্ভাবনা ছিল এবং চামড়াকে আমরা থার্ড সেক্টর হিসেবে গত অর্থ বছরে কিন্তু আমাদের ঘোষণা হয়েছিল। আমরা তার সঙ্গে যদি সাভারের ব্যক্তিগতভাবে আমি চামড়ার ব্যাপারে খুব আশাবাদী না, কারণ এটা এত বেশি পলিউটিং। আচ্ছা, হ্যাঁ, এবং আপনি যদি দেখেন যে নেট যে আপনার ইনকামটা চামড়া থেকে আসতেছে, আপনি সেটা চিন্তা করলে কিন্তু আমার রেমিটেন্সের একটা ক্ষুদ্র অংশ সমান। সেটা তো তৈরি পোশাক খাতের আছে যে আমরা কতটা নগদ সহায়তা দেই না, আপনি যদি ভ্যালুয়েটেড ধরেন, তারপরে তৈরি পোশাক অনেক বড়। আমরা আরেকটু শুনবো অর্থমন্ত্রীর বক্তব্য, তারপর আমরা ফিরে আসবো আবার আলোচনায়। দর্শক, আমরা চলে যাচ্ছি আবার সংসদে। আমাদের অর্থনীতির আকার দিন দিন বাড়ছে এবং অর্থনীতি বিশ্বের একটা বৃহত্তম অর্থনীতির দিকে ঝুঁকে পড়েছে, যাবেই সেখানে। অর্থনীতির আন্তর্জাতিকতাও বেড়েছে, নতুন বিদেশি বিনিয়োগ দেশে আসছে। আমরা অনেক ইনোভেটিভ ফিনান্সিং মেকানিজম প্রবর্তনে উৎসাহিত করছি, ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হচ্ছে। এখন বাজেট সংস্কারে 3টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে: করনীতির ধারাবাহিকতা, স্থিতিশীলতা, প্রায়োগিক স্পষ্টতা এবং ব্যবসা পরিচালনা সহজ করা। বাজেটে কর হার না বাড়িয়ে পরিপালন বৃদ্ধির মাধ্যমে রাজস্ব আহরণে গুরুত্ব আরোপ করা হয়েছে। রাজস্ব সংস্কারের অংশ হিসেবে মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন 2012 এবারে জারি করা হলো। এটা কার্যকরী হবে। এতদিন ধরে এটা বাস্তবায়ন হয়েছে আংশিকভাবে, এখন এটা পুরোপুরি কার্যকরী হবে। 1 জুলাই থেকে এটা কার্যকর করছি। 1 মাস সময় সকল যেটা এটা পেতে পারে। আমাদের আগামী আইনে আমরা মওকুফের সুবিধা দিতে চাই না। এজন্যে আমরা যেটা করেছি যে আমরা একটা করেছি যে অ্যাডভান্স রুলিং, আর আরেকটা করেছি যে আমাদের নতুন আইনে আমরা একটা তফসিলে সব অব্যাহতির বিষয়ে বর্ণনা করে দেব। আশাইকুদা ওয়ার্ল্ড সিস্টেম আমরা ইতিমধ্যে সেটা ব্যবহার হচ্ছে এবং তার অধীনে যথেষ্ট প্রগতি ইতিমধ্যে সাধিত হয়েছে এবং বিচার সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে বিকল্প নিরোধ নিষ্পত্তি কার্যক্রমকে আরো জোরদার এবং গতিশীল করা হবে। আমরা কর দেওয়াতে লোকজনকে উদ্বুদ্ধ করার জন্যে দীর্ঘ সময় আয়করদানী এবং যারা সর্বোচ্চ আয়কর প্রদান করেন তাদের সম্মাননা দেওয়ার ব্যবস্থা করেছি। এছাড়াও বিভিন্ন ক্যাটেগরিতে 141টি সম্মানসূচক ট্যাক্স কার্ড প্রদান করা হয়েছে। আমরা যে কোনো পরিবার যে দীর্ঘ সময়ের জন্যে কর দেবে তাদেরকে কর বাহাদুর বলে উপাধি দেব আগামীতে। একই সঙ্গে কর্মকর্তাদের প্রশিক্ষিত করার জন্য বিসিএস একাডেমি, কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট একাডেমি প্রত্যেকের সক্ষমতা বর্ধন করা হয়েছে এবং প্রত্যেকের ইতিমধ্যে পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে। দেশের মুদ্রা পাচার করবে জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ একত্রে কাজ করছে। এর লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডে কেন্দ্রীয় গোয়েন্দা সেল ও শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরকে শক্তিশালী করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের কর প্রশাসনের দক্ষতা বৃদ্ধির জন্য গুড গভর্নেন্স এন্ড মডার্ন ম্যানেজমেন্ট পদ্ধতির আওতায় কাজ চলছে। ফিরে এলাম, আমরা অর্থমন্ত্রীর বক্তৃতা শুনছিলাম। আমি যদি আবার সন্দীপ আপনার কাছে যাই, যে ব্যাংকের ক্ষেত্রে আমরা যদি দেখছি যে ব্যাংক অ্যাকাউন্টে 1 লাখ টাকার উপর হতে 10 লাখ টাকা পর্যন্ত বিদ্যমান
500 টাকার পরিবর্তে 800 টাকা, এবং 10 লাখ টাকার উপরে 1 কোটি টাকা পর্যন্ত 1500 টাকার পরিবর্তে 2500 টাকা কেটে নেবে। যারা টাকা রাখবেন তাদের আয় একটু কমে যাবে। সেটা কি এটা তো মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের সঞ্চয়ের মানে সঞ্চয় করতে পারেই খুব কম, তাদের জন্য কিন্তু খুবই বড় ধরনের একটা মানে বড় ধরনের একটা লোকসান হয়। আরেকটা লোকসান হয় হচ্ছে পেনশনারদের জন্য, মানে পেনশনাররা তো আসলে ওনাদের আর বাড়তি আয় থাকে না, ফলে যেটুকুও বা সারা জীবন করার পরে ওনারা পেনশন হিসেবে পায়, তার উপর থেকেও যদি এই জিনিসটা নেওয়া হয় সেই ক্ষেত্রে এটা দুঃখজনক হবে। আমার কাছে মনে হয় যে এটা বিভিন্ন স্তরের জন্য যদি বিভিন্ন ব্যক্তি শ্রেণীর জন্য যদি বিভিন্ন হতো তাহলে সেটা ভালো হতো আর কি। মানে হ্যাঁ, স্ল্যাব আছে, কিন্তু ওই আর কি আমার ব্যক্তি শ্রেণীও কিন্তু বিভিন্ন ধরনের খরচ করে থাকে, ওই জায়গাটা হতে পারে। একটা জিনিস ব্যাংকের ক্ষেত্রে বলছিলেন, আমরা বিরতির সময় আলোচনা করছিলাম যে আমার ব্যাংকের যে দক্ষতা, ব্যাংকের যে পুনঃপুঁজিকরণের যে বিষয়টা চলছে, গত কয়েক বছর ধরে দেখছি। হ্যাঁ, সরকার এবছরও বেশ কিছু টাকা বরাদ্দ রেখেছেন, সেটা হচ্ছে সরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে পুনঃপুঁজিকরণ। এবং এটা তো আসলে এখন আমার ব্যক্তি খাতের ব্যাংকগুলো যখন লাভ করে বের হয়ে আসতে পারছে, আমার সরকারের ব্যাংক যখন 4000 কোটি টাকা হয়ে যাচ্ছে, হলমার্কে দিয়ে দিচ্ছি, তারপরে যখন আমরা বক্তৃতা দেই যে আসলে এটা বাজেটে আমার দেশের ইকোনমির তুলনায় তেমন কিছু না, এবং কথাটা তো সত্যি, ইকোনমির তুলনায় কিছু না। এখন IMF যে লোন দেয় সেটাও ইকোনমির তুলনায় খুবই কম, কিন্তু আমি IMF এর লোনকে কিন্তু গুরুত্বহীন বলি না। ঠিক একইভাবে আমার এই সোনালী ব্যাংকের যে টাকাটা চলে গেল সেটাও কিন্তু আমার একটা ইঙ্গিত বহন করে, এই ইঙ্গিতটা কিন্তু অনেক বড় ছিল, সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা কথা আমি একটু বলি, সেটা হচ্ছে এই যে রেইনট্রি হোটেলের যে ঘটনা ঘটলো এবং সেখানে যেভাবে এটার করা হয়েছে, সমস্ত অনুমোদনগুলো দেওয়া হয়েছে, পরিচালক যেভাবে পরিচালক আপনি 4 জন রাখতে পারবেন, 9 বছর রাখতে পারবেন একাধিক্রমে, এইগুলো তো একেবারে যথেচ্ছ একটা ব্যবহার শুরু হয়ে গেল। আমি মোহাম্মদ ইলালের কাছে যাবো যে এই যে আমি টাকা রাখলে আগে যা দিতাম তার থেকে এখন বেশি টাকা আমাকে শুল্ক হিসেবে, কর হিসেবে দিতে হবে, কিন্তু সেই টাকা আপনি পুনঃপুঁজিকরণ করবেন এই 4টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বাঁচিয়ে রাখার জন্য, এবং তাদের কিছু সুবিধাভোগী মূলত তারা ঋণ খেলাপি তাদের জন্য এবং ওখানকার কর্মকর্তা কর্মচারীদের জন্য। এইটি আমি কেন গ্রহণ করব? অর্থমন্ত্রীর এই প্রস্তাব আমার কাছে কেন গ্রহণযোগ্য? এই প্রশ্নের উত্তর একটু সময় আমি নেই। সেটা হলো আমাদের যে অর্থনৈতিক যে বৈষম্য, হ্যাঁ, সেখানে আপনি দেখবেন যে আপনার মনিটারি পলিসি এবং এই যে ব্যাংকিং ব্যবস্থা, এটা বিরাট ভূমিকা আছে। বর্তমানে আপনি দেখেন, আপনি ইনফ্লেশন রেটের থেকে কম আপনার ইন্টারেস্ট পাচ্ছেন ব্যাংক থেকে। সেখানে আপনি কি করছেন? সেখানে আপনি কিন্তু আপনার যেটা বললেন যে আপনার আবগারি শুল্ক দিয়ে আপনার পে করতে হচ্ছে। আচ্ছা, সেখানে বুঝলাম যে যারা বড় তাদের কাছ থেকে বেশি নেবে। সেখানে আপনি খেয়াল করেন ওই ওয়েলথ ট্যাক্স কিন্তু একটা আছে, যে আপনার সারচার্জ দিতে হবে, যে আপনার ট্যাক্সের উপরে আপনার যদি 2 কোটি বেশি থাকে নিচ্ছেন, তারপর ব্যাংকে আমি কোনো যৌক্তিকতা দেখি না। আচ্ছা, তারপর আমি যদি বুঝতাম যে ব্যাংক অন্য সার্ভিসগুলো আপনার আমানতকারী টাকার এখানে টাকা পাচ্ছে, এখন ব্যাংকগুলো আপনি দেখেন, আমি এবার দেখলাম যে একটা ব্যাংক আপনার 55% আপনার তার প্রফিট তার ক্যাপিটালের উপরে, বেসরকারি ব্যাংক, হ্যাঁ, আরেকটা ব্যাংক আপনার কত 45%, তার মানে কি ওরা কিন্তু প্রফিট করছে। এবং আপনি সবচেয়ে অদক্ষ যাদেরকে বিভিন্নভাবে আখ্যা দিচ্ছে যে খারাপ ব্যাংক, সেখানে আমরা দেখেছি যে আপনার কত 400 কত কোটি টাকা আপনার তারা প্রফিট করেছে। এমনকি অগ্রণী ব্যাংকও কিন্তু চায়নি, তার মানে ব্যাংক প্রফিট করছে, ঠিক আছে, ব্যাংকের ওনারা দেখেছি আপনার সে সুবিধা নিচ্ছে, কিন্তু আপনি আমানতকারী যখন টাকা রাখছে সে সুদের হার পাচ্ছে একদিকে অনেক কম পাচ্ছে, তারপরে আপনি রাখার জন্য সেখান থেকে আপনি টাকা কাটছেন। এটা কিন্তু আপনার দেখবেন যে তাহলে আপনি যখন এখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার যে পরিমাণ টাকা আপনার ব্যাংকে আছে, যেহেতু সেই পরিমাণ ফ্লো হচ্ছে না বলে আপনি এটাকে নিরুৎসাহিত করছেন। একটা পর্যায়ে যখন আপনার অনেক বেশি আপনার ডিমান্ড তৈরি হবে, তখন কিন্তু আপনার একটা গ্যাপ তৈরি হবে। আপনি যদি বলেন যে আপনাদের দুজনকে যদি বলা হয় যে আপনি নতুন একটি অ্যাকাউন্ট করবেন কোনো ব্যাংকে, কোনো একটা সার্ভিসের জন্য বা কোনো একটা কাজের জন্য, আপনাকে কেউই আমাদের এই, আমি নাম ধরেই বলতে চাই, রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী বা রূপালী, তাদের যা সেবা, যা মান, আপনার কি কেউ উৎসাহিত হবেন সেই ব্যাংকে অ্যাকাউন্ট করতে? আমি সিম্পলি একটা এক্সাম্পল দিই। আমি আজকে একটা চেক জমা দিয়েছি সোনালী ব্যাংকে, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ব্রাঞ্চ, আমি জমা দিয়েছি মোহাম্মদপুরে, আমাকে 68 টাকা এক্সট্রা দিতে হয়েছে। আচ্ছা, এই আমরা বলছি যে সব ডিজিটাল, অথচ এক ব্রাঞ্চ থেকে আমি অন্য প্রাইভেট ব্যাংকের সমস্যা নাই, কিন্তু 68 টাকা আমাকে জমা দিতে হয়েছে এক্সট্রা। তার মানে দক্ষতাকে এখানে কিন্তু বোঝা যায়। তো সেখানে কিন্তু আপনার একটা তো ট্রানজাকশনে 2-3 দিন লাগবে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের না, সে ট্রানজাকশনটা লাগছে না, আমি একই দিনে হয়তো হয়ে যাচ্ছে। এখন এটা সেন্ট্রাল ব্যাংক যেতে করেছে অনলাইনে কিছুটা, সেজন্য আমি বলছি যে এই যে ব্যাংকিং সেক্টরে আপনার আরেকটা কথা আপনার যেটা আসছে, সেটা হলো যে আপনি ট্যাক্সের টাকা দিয়ে আপনার ক্যাপিটাল দেওয়া, যেটা
সেখানেও আপনি কেন দিচ্ছেন? আপনার যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক যদি ফেল করতো এই জন্য যে আপনার হাওড়ের আপনার কোটি কোটি টাকা আপনার দেখেছি তারা মকুব করে দিয়েছে, সেই জন্য তাদের যদি মকুব করতো তখন আমরা বুঝতে পারতাম যে ঠিক আছে তারা যেহেতু আপনার ওই আপনার সাধারণ জনগণের এখানে গিয়ে তারা 600 কোটি টাকা মকুব করেছে, আমরা তাদেরকে 600 কোটি টাকা দিচ্ছি। কিন্তু সেটা না করলে আপনি এটা করছেন, এবং এটা করার ক্ষেত্রে যে আপনি বলতেন যে কোনো একটা শখ এসছে সেজন্য এটা হয়েছে এবং সামনে হবে না এবং তার পারফরমেন্স দেখতে হবে, এরকম কিছু যদি থাকতো তাহলে আমরা বুঝতাম যে ঠিক আছে তারা কেয়ারফুলি এটা করবে। কিন্তু আমরা জানি তারা জানে যে এটা হলেই মোটামুটিভাবে সরকার ট্যাক্সের টাকা দিয়ে এটা করবে। আমি দুজনের কাছে শেষ করবো যে আপনারা দুজনেই বলছেন, আমরা বলছেন যে নির্বাচনী বাজেট অনেকটা পূর্ণাঙ্গ অর্থ বছর হিসাবে এটি বলছেন অনেকেই, যে এই 17-18 অর্থ বছর যখন শেষ হবে তারপরে যে অর্থ বছরটা শুরু হবে তার মাঝপথে হয়তো নির্বাচন হবে, সেক্ষেত্রে এটিই একটি পূর্ণাঙ্গ 12 মাসের অর্থ বছরের পূর্ণাঙ্গ হিসাব হিসাবে একটি বাজেট। আপনি কেন আমরা নির্বাচনী বাজেটে কি কি খারাপ দিক থাকতে পারে? এটা আমি এভাবে বলি যে দেখেন 5 বছরের গভর্নমেন্টে যতগুলো বাজেট দেওয়া হয় প্রত্যেকটার মধ্যে অর্থনীতি এবং রাজনীতি থাকে অবশ্যই, এবং ওই ইলেকশন যখন করে তখন আপনার যে ম্যানিফেস্টো থাকে সেখানে কিন্তু আপনার এই তৃতীয় বিশ্বের দেশে আপনার অনেক বেশি কিন্তু অর্থনৈতিক বিষয় থাকে এবং মানুষকে মানে আপনার দেখানোর জন্য যে আমরা এই জিনিসগুলো করবো, সেখানে কিন্তু বেশিরভাগই আপনার অর্থনৈতিক, তার মানে অর্থনৈতিক যে দর্শন সেটা কিন্তু আপনার রাজনীতির মধ্যে আছে এবং সেটা কিন্তু আপনি বাজেটগুলো দিয়ে বাস্তবায়ন করছেন। ফলে বাজেট কখনোই আপনার ইন্ডিপেন্ডেন্ট অফ পলিটিক্স না। সেখানে আপনি বলতে পারেন যে ওই আপনার যে রাজনৈতিক দর্শন যেটা তার বাইরে আপনার সামনে ইলেকশন আছে বলে আপনার নাম সর্বস্ব কিছু প্রজেক্ট তৈরি করা, কিংবা আপনার যে কোনো জায়গায় আপনার ভোট আছে কিন্তু আপনার মনে হচ্ছে জাস্টিফাইড না একটা প্রজেক্ট করা কিন্তু আপনি করছেন, এগুলো আপনি কিছু বলতে পারেন যে সেরকম অপচয় হয় কিনা। কিন্তু নির্বাচন আছে তার জন্য প্রভাবিত করবে বলে আপনার উন্নত বিশ্ব আপনার বলে যে কত পার্সেন্ট আপনার মানে ঘাটতি বাজেট করতে পারবে, আমেরিকা তো আছে, আমরা সেটি কতটুকু গ্রহণ করব যদি এই রাজনৈতিক উদ্দেশ্যে যদি অনেক প্রকল্প একদমই সত্যি কথা। আমার সরকার ভেদে বাজেটের ধরন পরিবর্তিত হয় কেন? কারণ হচ্ছে তার রাজনৈতিক দর্শন ভিন্ন থাকে, সেই কারণেই বাজেটের ধরন পরিবর্তিত থাকে এবং এতে আপত্তির কিছু নাই, কারণ মানুষ তো ভোট দেয় একটা রাজনৈতিক দর্শনকে এবং সেই দর্শনের ভিত্তিতে সুবিধা পেতে চায়, সেটাতে কোনো আপত্তি নাই। কিন্তু নির্বাচনমুখী বাজেট যখন আমরা বলি তখন এখানে একটা কিছু বিষয় আসে, যেমন ধরেন এবারে স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়নে প্রায় 7% বরাদ্দ রাখা হয়েছে এবং যেটা আগের অর্থ বছরের তুলনায় বেশ খানিকটা বেশি, এবং সেটা কিন্তু স্বাগত জানানোর মতোই একটা বিষয়, কারণ আপনি স্থানীয় পর্যায়ে সেই উন্নয়নের কাজগুলো ঘটবে বলেই আপনি এই বরাদ্দগুলো রেখেছেন। কিন্তু স্থানীয় সরকারের মানে ব্যয় করবার সক্ষমতা বাড়ানো ব্যতি রেখে আপনি যদি এই বরাদ্দটা দেন তাহলে আপনার মনে হতেই পারে যে এই বরাদ্দগুলো আসলে শেষ পর্যন্ত মাঠেই মারা যাবে, মানে মাঠে যাওয়ার কথা কিন্তু মাঠেই মারা যাবে, এটা আমরা বলতে পারি। সুতরাং ওই জায়গা থেকে আমরা বলবো যে খেলাপি মেয়াদি ঋণ শিল্পের দিকে যেটা যাচ্ছে সেখানে খেলাপি ঋণ বাড়ার একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে, যেটা অর্থনীতির বড় ধরনের একটা ঝুঁকি, এবং আমাদের মাঠ পর্যায়ের সক্ষমতা বাড়ানো হয়নি, সেখানে টাকা যাচ্ছে, এই টাকাগুলো আমাদের পরবর্তীতে অনেক ধরনের অসুবিধা তৈরি করে। আপনার কি মনে হয় যে নির্বাচনী বাজেটকে রেখে এই যে পুনঃপুঁজিকরণ ব্যাংকগুলোতে তার একটা বড় পরোক্ষ উদ্দেশ্য হলো যে আমরা আবার পুঁজি দিলাম, আবার কিছু লোক এটা থেকে লোন নেবে যারা আমার নির্বাচনে আমাকে সহায়তা করবে? তেমন না, ওইটা তো আপনার সবসময় হচ্ছে, মানে এটা শুধুমাত্র নির্বাচনকে উপলক্ষ করে না, বরং আরো বেশি টাকা কিন্তু আগে বাজেটে দিয়েছিল। বরং আপনি যেটা বললেন যেটা ডালিয়া বললেন যে অনেক ক্ষেত্রে আপনার ওই যে একটা সাইনবোর্ড তৈরি করা কিন্তু আসলে প্রজেক্টটা হয়তো করবে না, এরকম কিছু করতে পারে। আর একটা হলো ইভেন যদি নির্বাচনকে উপলক্ষ করে কিছু বরাদ্দ থাকে, যতক্ষণ পর্যন্ত সাধারণ জনগণের কাছে যাচ্ছে, তারা যে পলিটিক্সে বিলং করুক তার একটা ওয়েলফেয়ার একটা কন্টেন্ট আছে, যতক্ষণ না আপনার অপচয় হয়। ফলে আমরা কিন্তু শুরুতেই শুরু করেছিলাম যে গুণগত মান যেটা খরচের সেটা যদি ঠিক থাকে, আমাদের তৃতীয় বিশ্বের দেশে যেই পলিটিক্স আমরা কোনোভাবে আশা করি না যে ইলেকশন সামনে থাকলে সেটাকে উদ্দেশ্য করে মানে বাজারে কিছু থাকবে না, আমরা আশা করি না, যত কম থাকে ততই ভালো। কিন্তু আমি মনে করি যে সঠিকভাবে যাতে বাস্তবায়ন হয়। আমরা একটি বিরতি যাচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা আলোচনায় যুক্ত হবো। দর্শক আপনারা থাকুন আমাদের সঙ্গে। বিরতির পর আবার ফিরে এলাম। 2017-18 অর্থ বছরের বিশেষ আয়োজন ডিবিসি নিউজের মুহিত বাজেট 11। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে দুজন অধ্যাপক ছিলেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাবেক কৃষি সচিব ফারুক আনোয়ার। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনায়। আমরা যখন আপনার সাথে যুক্ত হলাম তখনই আমরা জানতে পারলাম যে অর্থমন্ত্রী যতটুকু ঘোষণা দিয়েছেন এখন পর্যন্ত কৃষি খাতে আকারের দিক থেকে কৃষিখাতের বাজেট কৃষির মানে বরাদ্দ বেড়েছে, বাজেটে ভর্তুকির পরিমাণ ধরা হয়েছে 9,000 কোটি টাকা কৃষিখাতে। আমরা আরও সঙ্গে যদি বলি যে এর সঙ্গে কিন্তু আমদানি করা পোলট্রি ফিডের দাম বাড়ছে। আমি যদি আপনাকে বলি যে সব ধরনের মশলা কীটনাশক প্যাকেটজাত তরল দুধের দামও অবশ্য কমবে।
আপনি যদি একটু বলেন যে এই ভর্তুকি আমরা কোথায় কিভাবে কাজে লাগাতে পারি। না, এই ভর্তুকিটা কিন্তু ডিফারেন্ট। আমরা এই বাজেটে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট দিলেন এখানে ভর্তুকিটা মূলত আমাদের ফার্টিলাইজারে আমরা ব্যবহার করে থাকি। এর বাইরে কিছুটা আমরা ব্যয় করে থাকি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে যখন রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম হয় কৃষিতে, যেমন পুনর্বাসন এখন চলছে হাওড়া অঞ্চলে, সেটা চলছে। আর বিভিন্ন প্রণোদনা কর্মসূচি আছে বর্তমান সরকারের, যেমন আউশ প্রোডাকশন বৃদ্ধির একটা প্রণোদনা প্যাকেজ আছে, কখনো আমরা ভুট্টার উপর কাজ করেছি, শাকসবজির কাজ করেছি। সো মূলত এই পারপাসে ব্যয় হয়। এবং আপনি যদি দেখেন যে 9,000 কোটি টাকা যে আমাদের ভর্তুকিটা, এটা কিন্তু গত কয়েক বছর যাবত স্ট্যাটিক রাখা আছে, যদিও আমাদের সম্পূর্ণ ব্যয় হয় না, বাট আমাদের সারপ্লাস থেকে যায়। আর আপনি যে পণ্যগুলোর দাম বাড়ার বা কমার কথা বললেন, এর সাথে কিন্তু এই ভর্তুকির কোনো সম্পর্ক নেই। এটা মূলত আমাদের এক্সক্লুসিভলি ফর ফার্টিলাইজারের ক্ষেত্রে আমরা দিচ্ছি। তবে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় বাজেট আমি শুনেছি, যেটা দেখতেছিলাম, উনি যে বিশেষ কয়েকটা কৃষিতে যে গুরুত্বটা উনি দিয়েছেন, প্রথমেই উনি বলেছেন যে জমির বিষয়টা, আমাদের কৃষি জমি কমে যাচ্ছে, ল্যান্ড জমি সংরক্ষণ করতে হবে, কৃষি জমি। সেখানে উনি আরও কয়েকটা বলেছেন, আমি একটা প্রথমে আমি বলবো যে জমির বিষয়টা আমরা মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার এই 160 মিলিয়ন পিপল, 8 মিলিয়ন হেক্টর ল্যান্ড, এবং প্রতি বছরে যদি আপনার প্রায় 80,000 হেক্টর কমে যায়, তাহলে 10-20 বছর পরে কোত্থেকে আমরা মানুষদের খাবার দেব? এত বছর 40 বছর সংগ্রাম করে আজকে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। সো 10 বছর পরে কি হবে? আমরা মনে করি যে এটার শুধু বাজেটে কথায় থাকলে হবে না, এর বাস্তবায়ন দেখতে চাই কিভাবে সংরক্ষণ করা হবে। যেমন আমরা যে জিনিসের সমস্যা দেখি যে আমরা বারবার বলে আসছি যে যেটা কৃষি জমিকে আমাদের ক্লাসিফাই করা আছে A গ্রেড, B গ্রেড, C গ্রেড, আপনি A গ্রেড জমিতে কেন শিল্প স্থাপন করতে অনুমতি দিবেন? সুতরাং আইডেন্টিফাই করা হচ্ছে শিল্প জোন কোথায় হবে। এখানে যেটা হয় যে একটা শিল্প উদ্যোক্তা, ওনার 10 বিঘা জমি হলে একটা ইন্ডাস্ট্রি চলতে পারতো, কিন্তু উনি যেহেতু ব্যাংকের লোন নেন, নিজের পয়সা না, 100 বিঘা জমি কিনে প্রজেক্টটা শুরু করেন। সো আপনার 90 বিঘা কৃষি জমি আমার নষ্ট হচ্ছেন। পাশাপাশি কি করেন যে যখন ওনার ফ্যাক্টরিটা চালু হয়, উনি বর্জ্যটা জমিতে ফেলে দেন, আশেপাশের জমিগুলো নষ্ট হয়ে যায়, কম দামে তার কাছে বিক্রি করে যেতে হয়, এই করে এলাকার পরিবেশটাকে উনি নষ্ট করেন। সুতরাং আমরা মনে করি যে কৃষি জমি সংরক্ষণের জন্য শিল্প জোন আলাদা করা উচিত, তাহলে আপনার ওয়েস্ট ম্যানেজমেন্ট বেটার হবে, আপনার বিদ্যুৎ সরবরাহ বলেন, গ্যাস সরবরাহটা আপনি নিশ্চিত করতে পারবেন, এবং যতটুকু জমি প্রয়োজন একটা শিল্পের জন্য অতটুকু জমি যাতে বরাদ্দ করা হয়, সেখানে ব্যাংকেরও দায়িত্ব আছে একটি, এবং যারা এই স্যাংশন করবেন এই প্রকল্পটি সেখানে দায়িত্ব নিতে হবে। উনি আরেকটি কয়েকটি গুরুত্বপূর্ণ দিক বলেছেন। উনি পোস্ট হারভেস্ট লস আমাদের বেশি, এটাকে সংরক্ষণের গুরুত্ব দিয়েছেন। এটা মনে করি আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এখনও আমাদের পোস্ট হারভেস্ট লস 40% পর্যন্ত কোনো কোনো পণ্যের ক্ষেত্রে হয়ে থাকে, এবং এত এক্সপেন্সিভ ফার্টিলাইজার এবং পেস্টিসাইড ব্যবহার করে আমরা পণ্য উৎপাদন করে যে লস করি, এটা আমাদের জন্য আসলে দুর্ভাগ্য। সো আমরা মনে করি বাংলাদেশের এখন যে অবস্থান কৃষিতে, আমাদের প্রোডাকশনের যে অবস্থান, এর থেকে উত্তরণ করতে গেলে কিন্তু আমাদের পোস্ট হারভেস্ট টেকনোলজি এবং প্রসেসিংয়ে জোর দিতে হবে। এটা কিন্তু আমাদের নতুন কৃষি নীতি 2013তেও আছে, এবং নতুন 7-5 প্ল্যানও আছে। মাননীয় অর্থমন্ত্রী সেদিকে গুরুত্ব দিয়েছেন। উনি পোস্ট হারভেস্ট লস কমানোর কথা বলেছেন, উনি কৃষি প্রক্রিয়াজাতকরণের কথা বলেছেন, কিন্তু আমরা বাজেটে সে দিক নির্দেশনা দেখতে চাই কীভাবে প্রসেসিং ইন্ডাস্ট্রিটা হবে, কীভাবে প্রাইভেট সেক্টরকে আমি অ্যাট্রাক্ট করবো এই ব্যবসা আসার জন্য, সেখানে আমার প্রণোদনা প্যাকেজ কী আছে। কারণ আমি যেমন গত সবাই বলেছিলাম যে পাওয়ার টিলারের পার্টস যদি আনেন তাহলে আপনি 200% ট্যাক্স, আর রেডিমেড আনলে আপনার হলো যে অনলি 50% ট্যাক্স। তাহলে আমি কেমন করে এই দেশে পাওয়ার টিলার ফ্যাক্টরিটা আমি করবো ইনস্টলেশনটা? সো সেক্ষেত্রে আমরাও মনে করি যে এগ্রিকালচার প্রসেসিংটা যদি আপনি জোর দেন, এখন আমার ভ্যালু এডিশনটা যদি করা হয়, তাহলে কিন্তু আপনার কৃষকদের একটা বেটার প্রাইস আপনি এনশিওর করতে পারবেন। আমরা দেখছি যে আমদানি করা পোলট্রি ফিডের শুল্ক বাড়ানো হয়েছে, আবার দাম বাড়বে। স্থানীয়ভাবে উৎপাদিত পোলট্রি ফিড, সেটা কি গুণগত মান বা এটা কি? আমরা মনে করি এখন আমাদের যে পোলট্রি ফিড আছে বা ফিশ ফিড আছে, এক্সেলেন্ট কোয়ালিটি, দেশীয়ভাবে আছে। দরকার হলে আপনার কোয়ালিটি বৃদ্ধি করার জন্য আপনি মনিটরিং ব্যবস্থা করেন। 5 বছর আগে বাংলাদেশ থেকে চিংড়ি রপ্তানি হতো না, যে আমাদের কোয়ালিটি ইস্যু ছিল, কিন্তু আজকে আমরা A গ্রেডের চিংড়ি রপ্তানি করছি এই বাংলাদেশে, একই লোকই তো সম্ভব। সো আমার মনিটরিং সিস্টেমটাকে জোরদার করতে হবে। আমি সর্বনিম্ন আপনার কাছে যাব। আপনি শুরুতে বলছেন 45% শ্রম মানুষ এখনো কৃষিখাতে কাজ করে, এবং ফারুক আনোয়ার বলেন যে 9,000 কোটি টাকা যে ভর্তুকি আমরা গত বাজেটগুলোতে দেখি, সব ভর্তুকি আমরা কাজে লাগাতে পারি না, খরচ করতে পারি না। সেটি একটি আমাদের স্ট্যান্ড বাই রাখা দরকার হয় যদি কোনো ইমার্জেন্সির জন্য হয়। কোনো বিশেষ খাতে আমরা এই ভর্তুকি কাজে লাগাতে পারি কিনা, যদি উন্নতি করতে চাই, আপনার মন্তব্য যদি বলেন। কোনো বিশেষ খাতে মানে বা শ্রমই আপনি বলছেন শ্রমিকদের কৃষি খাতের ক্ষেত্রে যদি এই টাকা কোনো পরিকল্পনা করে খরচ করা যায়। হ্যাঁ, আমাদের তো আমার মনে হয় যে বেশ কিছু উদ্যোগ আছে, যেমন 100 দিনের কর্মসূচি রয়েছে, সেখানে এই মানে ব্যবস্থাগুলো রয়েছে।
না এই টাকা কিন্তু উনি বলেছেন যে এই টাকার একটা সুনির্দিষ্ট খরচের তারপরেও কিন্তু আমাদের বছরে সারপ্লাস থাকে। হ্যাঁ, এই সারপ্লাসটা কি করা যায় সেটা অবশ্যই আমরা মনে করি ক্ষেত্র আছে, থাকবে না কেন? সেইগুলো হচ্ছে আপনার ডিজাইন করবার ব্যাপার আর কি। আমার আপনি বলছিলেন ব্যক্তি উদ্যোগে এত ধরনের কৃষি সম্প্রসারণের কাজ চলেছে, সেগুলোকে প্রণোদনা দেয়া। যেমন ধরেন আমরা মানে এই বাজেটের মধ্যে রাখার কথা ছিল কিন্তু সব সম্পূর্ণভাবে আসেনি, কিছু কিছু ক্ষেত্রে এসে দেশে যে সমস্ত জিনিসপত্র তৈরি হয় সেই সমস্ত জিনিসপত্র আমদানির ক্ষেত্রে শুল্ক বাড়িয়ে দেয়া, অর্থাৎ আপনি দেশীয় শিল্পগুলো যাতে প্রোটেক্ট করতে পারেন, যাতে বিদেশ থেকে এসে স্বল্প খরচে যেন আমি বিদেশি সেই একই পণ্য অ্যাক্সেস করতে না পারি, যে কারণে আমি দেশীয় টিভি এবং রেফ্রিজারেশনে করেছি, শুল্ক কমিয়েছি। এই সমস্ত খাতে আসলে প্রণোদনা দেয়া এবং এই সমস্ত খাতে আমার স্মল এন্টারপ্রেনিয়রশিপ তৈরি করা এবং তার সাথে স্কিল এনহ্যান্সমেন্টের এই যোগাযোগগুলো করিয়ে দেয়া, ওই আমার মনে হয় যে ওই বিবেচনাগুলো, ওই পরিকল্পনাগুলো, মধ্যমেয়াদী পরিকল্পনাগুলো খুব গুরুত্বপূর্ণ। এখানে একটা খেয়াল করেন যে ভাই যে কথাটা বললেন যে কোনো কোনো পণ্যের ক্ষেত্রে 40% পর্যন্ত আপনার ড্যামেজ, ক্রপ ড্যামেজ যেটা আমরা বলি আর কি। এখন আপনি যদি কৃষিতে আপনার সাবসিডি কেন দিচ্ছেন, ফার্টিলাইজারের সাবসিডি কম যদি আপনি দেন তাহলে আপনার উৎপাদন খরচ কম থাকে, আপনি পণ্য মূল্য কম রাখতে চান। আপনার ড্যামেজ যদি আপনি কমাইতে পারতেন, তার হাফে নিয়ে আসতে পারতেন, তাহলে কিন্তু আপনার কস্ট অনেক কমে যেত। পাশাপাশি আপনি দেখেন যে কৃষকের সমস্যাটা কোথায়, সমস্যাটা যে উৎপাদন করছে কম খরচে, এখন উৎপাদন যদি বেশি হয় তাহলে প্রাইসও কমে যাচ্ছে, আলটিমেটলি দেখা গেছে কি ভোক্তা হয়তো আপনার সুবিধা পাচ্ছে কিন্তু কৃষক কিন্তু পাচ্ছে না। উপরন্ত সবসময় আমরা যে জিনিসটা দেখি যে বাজারে যে প্রাইসটা পায় আপনার কৃষক এবং এন্ড প্রাইস যেটা কনজিউমার আপনার পে করে অনেক গ্যাপ থাকে। সে জায়গাটা আমি বলছি যে কৃষকের অ্যাক্সেস টু মার্কেট, যেটা অনেকগুলো মার্কেট কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় করা হয়েছে, হ্যাঁ, যেটা কিনা ফার্মাররা করতে পারবে, সেগুলো কিন্তু আপনার কৃষি পণ্য বাজার বলে অন্যান্য যে হোলসেলের সাথে কানেক্ট করা এবং এই বাজারে যে বটলনেকগুলো আছে সেগুলো কিন্তু রয়েছে। সেজন্য আমি বলি যে আপনি যেহেতু সাবসিডি দিয়ে সাপোর্ট দিচ্ছেন, সাপোর্টটা কি আলটিমেটলি প্রফিট ফর দ্য ফার্মার্স, তাই না? আর আমরা কনজিউমার যারা আমরা কম দামে খেতে পারি। তো সেই জায়গাটায় চিন্তা করলে আপনি দুইটা একসাথে করতে পারেন, এক হলো মার্কেট ডেভেলপমেন্ট যেটা, পাশাপাশি আপনার ড্যামেজের ক্ষেত্রে যেটা, এবং আরেকটা হলো আপনার শেলফ লাইফ যেটা আপনি বললেন যে আপনি কম দামে খেতে চান। তা চালের দাম এবার 48 টাকা মোটা চালের সব থেকে বেশি গত কয়েক বছরের তুলনায়। তা সেটি যদি আপনি খান, আর যদি কৃষক যদি একটু বেশি দাম পায় তাতে কি আপত্তি থাকবে? না, কিন্তু আপনি দেখেন ব্যাপারটা কিন্তু সেটা না। আমি বলছি যে যদি কৃষক পায় তাহলে আমাদের আপত্তি নাই, কিন্তু আপনি তো আলটিমেটলি সাবসিডি দিচ্ছেন দিয়ে কৃষকের উৎপাদন খরচ কমায়, কিন্তু এমনিতে দাম কিন্তু কম আছে। আপনি যদি 71 থেকে যদি আপনি খালি ইনফ্লেশন দিয়ে অ্যাডজাস্ট করেন তাহলে আপনার 32 গুণ থাকার কথা চালের দাম। আমরা যদি ইনফ্লেশন অ্যাডজাস্ট শুরু করি 100 টাকা, ঠিক আছে, তাহলে 1 টাকা চাল আপনার কত হওয়ার কথা? আপনার 32 টাকার কথা। যদি আপনার 10 টাকা থাকে তাহলে কত হওয়ার কথা? 320 টাকা। চালের দাম কিন্তু আপনার কাছে কি আপনার মানে বাড়ে নাই, সেই অনুযায়ী বাড়ে নাই, বড় রিয়েল প্রাইস অনেক ফল করেছে চালের। কেন? কারণ আপনি উৎপাদন খরচ কমিয়ে রেখেছেন এবং উৎপাদনশীলতা বাড়িয়েছেন। আপনার যেটুকু বা দাম দেয় সেটা তো কৃষক সব সময় পায় না। আমি ফারুক আনোয়ারকে শেষ করতে বলবো আজকের আলোচনা। আচ্ছা, আমি প্রথমে বলবো যে আপনাদের যে আমাদের যে সাবসিডি যে সারপ্লাস টাকাটা থাকে এটার কোনো ব্যবহার করা যায় না। আমি মনে করি অবশ্যই যায়। কিভাবে যায়? যে আমরা কিন্তু একটা ট্রেডিশনাল এগ্রিকালচার থেকে সেমি অটোমেটিক কমার্শিয়ালে যাচ্ছি। সো এটার পূর্ব শর্ত হলো মেকানাইজেশন। এই পোস্ট হারভেস্টটা টোটালি মেকানাইজ করতে হবে। আমার একটা ভালো ট্রান্সপোর্ট সিস্টেম নাই, আমার একটা স্টোরেজ সিস্টেম নাই, আমার মার্কেট প্রসেসিং সিস্টেম নাই। সো আমরা মনে করি এই সারপ্লাস টাকা যেটা আমাদের ভর্তুকিতে থাকে এই টাকাটা যদি আমরা বিনিয়োগ করতে পারি, আপনি পাওয়ার টিলারের কথা বলছিলেন, দেশীয় পাওয়ার টিলারের, শুধু পাওয়ার টিলার না, পাওয়ার টিলার বাদ দিয়েও আপনার আজ রাইস ট্রান্সপ্লান্টার, হারভেস্টার, কারণ লেবার ক্রাইসিসের জন্য মানুষ ধান কাটতে পারছে না। ধানটা তো হাওয়ারে একই দিনে ধানটা না কাটলে নষ্ট হয়ে যাবে, একই দিনে তো লেবার আপনি পাবেন না। সো মেকানাইজেশনে আমরা এই টাকাটা আরো ব্যয় দিতে পারি। যদিও বর্তমান সরকার 70% পর্যন্ত সাবসিডি দিয়ে দিচ্ছে, আমি মনে করি এটাকে আরো বাড়ানো উচিত, অন্তত প্রথম 5টি বছরের জন্য হলো। তারপর প্রসেসিং ইন্ডাস্ট্রি স্থাপনের জন্য আরো প্রণোদনা দিয়ে মানুষকে এগিয়ে আনতে হবে, কারণ কি ইটস এন হিউজ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্রজেক্ট, ইনিশিয়ালি কোনো লাভ হয় না, সময় লাগে। সো এই সেক্টরগুলোতে যদি আপনি জোর দেন, যেটা হেলাল সাহেব বললেন, আমি ওনার সাথে একমত। কারণ আপনি যদি প্রোডাকশনের পরে তার প্রপার প্রসেসিংটা না করেন তাহলে কিন্তু ড্যামেজটা বেশি হচ্ছে, আলটিমেটলি আমার ন্যাশনাল লস, সেটাকে আপনাদের কমিয়ে আনতে হবে। এবং তাহলে কি হবে? দুটো লাভ হবে। কারণ আপনি যেহেতু এখন প্রোডাকশন বাড়ছে, আমার কস্ট কম হওয়ার কারণে, নতুন প্রযুক্তি আসার কারণে এই সারপ্লাস প্রোডাকশনটাকে আমার ম্যানেজ করতে হবে। ডেফিসিটটা কিন্তু ম্যানেজ করা অনেক সহজ, আপনি ইনপুট করে ম্যানেজ করতে পারছেন, কিন্তু এই সারপ্লাসটা ম্যানেজ করা অনেক ডিফিকাল্ট, অপচয় হচ্ছে। আর দ্বিতীয় যে ইস্যুটা বললেন যে চালের দাম 48 টাকা, আমি মনে করি এটা কোনো অবস্থাতেই কম নয়, আরো বেশি হলেও কোনো ক্ষতি নেই। কারণ কি, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনার বাসায় এখন চালের প্রতি মাসে কত খরচ,
হার্ডলি আপনার 15 কেজি বলবেন যে চাল খরচ হয়, তো 10 টাকা করে কেজিতে বাড়লে আপনার কত 150 টাকা বেশি খরচ হচ্ছে। কিন্তু আমরা তো প্রতিনিয়ত যে কোনো একটা জিনিস কিনলে 200-300 টাকা, আমার বাচ্চার জন্য একটা বার্গার কিনলে আমি 300 টাকা খরচ করি, সেখানে এক মাসে আমার 150 টাকা ব্যয় বাড়লে কি ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। কারণ আপনি যদি আজকে দেখেন একটা রিক্সাওয়ালা ডেলি যে ইনকাম করে, পাকিস্তানে আমলে আমরা দেখেছি যে 2.5 কেজি চালের সমপরিমাণ লেবারের মূল্য ছিল, এখন সেটা যদি 650 টাকা একটা লেবারের মূল্য হয় আর 50 টাকা চাল হয়, সেটা কতটুকু? 10 কেজিরও বেশি। সুতরাং 2.5 কেজি না, সুতরাং আমরা মনে করি 50 টাকা চালের দাম এটা অনেক কম, চালের শেয়ার কমে গেছে, তো কমে গেছে, কমে গেছে। সুতরাং চালের দাম আরো বাড়িয়ে কৃষককে চালে ধরে রাখতে হবে, না হলে কিন্তু আমরা ফুড সিকিউরিটি এনশিওর করতে পারবো না। আচ্ছা, সেক্ষেত্রে আমরা সর্বশেষ কি বলবো যে তারা কৃষি ক্ষেত্রে যে ভর্তুকি আমরা পেলাম বা কয়েকটি যেটা হলো সেটি মোটামুটি আমরা সন্তোষজনকই বলবো কিনা, আমরা আজকের আলোচনা শেষ করব। যদি 1 মিনিট ভর্তুকি তো অবশ্যই সন্তোষজনক, কারণ এভাবে চলে আসছে আমাদের গত 7 বছর। যদি বর্তমান সরকার দেখেন যে 7 বছরে ফার্টিলাইজার সেক্টরে কোনো ডিস্টারবেন্স হয়নি, না প্রাইস, না ডিস্ট্রিবিউশন, না অ্যাভেলেবিলিটি, সুতরাং সাকসেসফুল হচ্ছে। এখন আমরা মনে করছি যে এর বাইরে যে নতুন এরিয়াটা প্রসেসিং বা ভ্যালু এডিশন, সেখানে সাবসিডি আমরা মনে করি প্রয়োজন, মেকানাইজেশনের প্রয়োজন। আপনি যেটা বলছেন সারপ্লাসটা কিন্তু এট দ্য এন্ড আমরা জানি যে এটুকু হয় না, কিন্তু ওই যে আপনার কন্টিনজেন্সি যেটা যদি কোনো কারণে লাগে, আপনার যে হাওড়ে যেটা লাগছে, ফলে আগে থেকে আপনি জানেন না বলে আগে থেকে করতে পারবেন, রাখতে হবে। কোন সময় লাগবে বেশি, কোন সময় কম লাগছে। একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আজকে ফারুক ভাই এখানে বলে আমরা কৃষি নিয়ে যত আলোচনা করছি, আমরা কোনো ধরনের অর্থনৈতিক ফোরামে কৃষি সেই গুরুত্ব দিয়ে আলোচনা হতে শুনি না। প্রথম কথা হচ্ছে সেটা করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে কৃষি, উনি বলেছেন যে সাবসিস্টেন্স আর নাই, আমরা কিন্তু কমার্শিয়ালাইজেশনের দিকে এগিয়ে যাচ্ছি। সেই জায়গাটাকে অ্যাকনলেজ করে আমার এই সারপ্লাস বলেন, সাবসিডি বলেন, সেগুলোকে ম্যানেজ করতে দরকার বাড়াতে হবে। হ্যাঁ, দরকারে বাড়াতে হবে। আপনাদের তিনজনকে ধন্যবাদ। আমরা শর্মিন নুরুমি আমাদের সঙ্গে ছিলেন, মোহাম্মদ হেলাল ছিলেন এবং ফারুক রানা, আপনাকেও ধন্যবাদ। এবং চেষ্টা করতে চাইলাম আমরা কৃষি দিয়ে আমাদের কৃষি ভিত্তিক বাংলাদেশ, কৃষির জয় হোক এবং অর্থনীতিরও সুষম ব্যবস্থাপনা থাকুক। অর্থমন্ত্রীকে আমরা আগাম অভিনন্দন জানাতে পারি যে যে বাজেট উনি দিলেন 17-18 অর্থ বছরে, সেটির গুণগত বাস্তবায়ন উনি নিশ্চিত করবেন এবং সরকার সেটি নিশ্চিত করবে, সংসদ সেটি তদারকি করবে। আমরা তেমনটি চাই, জনগণের সংসদ যদি সত্যিকারের হয়ে থাকে। দর্শক, আপনারা দেখছিলেন 2017-18 অর্থ বছরের বাজেট নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন মুহিত বাজেট 11। সকাল থেকে আমরা ছিলাম, আপনারাও ছিলেন আমাদের সঙ্গে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন আয়োজন শেষ করছি। এরপরে আপনারা দেখবেন 5টার ডিবিসি নিউজ। সবাই থাকুন ভালো এবং আমাদের সঙ্গে। ক্যামব্রিয়ান কলেজ ইফতার ও সেহরির সময়সূচি। ক্যামব্রিয়ান কলেজ দেশের প্রথম ডিজিটাল কলেজ, আগামীর পথে নিজেকে এগিয়ে নেবার প্রত্যয়। কে? ও ড্রামস্টিকও খাবে, 1 পিস। নো প্রবলেমো। এজি ফুডস প্রেজেন্টস ফ্রোজেন ফুডস আইটেম, নিজস্ব ফার্মের চিকেন থেকে কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে তৈরি, তাই দারুণ হেলদি। এজি ফুডস, ইওর নিউট্রিশন পার্টনার। ওয়াও, এলো হারপিক টার্বো অফার। এখন হারপিক 500 মিলিতে 50% এবং 750 মিলিতে 33% এক্সট্রা ফ্রি। জলদি কিনুন হারপিক টার্বো সেল চ্যালেঞ্জ। সৌহার্দ্য, সহযোগিতা, সহমর্মিতা, পবিত্র মাহে রমজানে এই আত্মশুদ্ধি বয়ে আসুক আমাদের সবার জীবনে। রমজানুল মুবারক। RRM গ্রুপ। কেউ চলে নেটে নেটে, দিন রাত সারাক্ষণ অনলাইনে। কেউ চলে কথায় কথায়, আড্ডাবাজি অফলাইনে। আর তাই নতুন বাংলালিংক সংযোগে তুমি যেমন অফার তেমন। 44 টাকা রিচার্জে 8 GB ইন্টারনেট অথবা 48 টাকা রিচার্জে 300 মিনিট টক টাইম। বিস্তারিত জানতে banglalink.net। হারপিক বাথরুম ক্লিনার, নীল টয়লেটকে আর লাল বাথরুমকে রাখে নতুনের মতো। এখন নীল এবং লাল হারপিকের মানিকচুর মাত্র 180 টাকায়, আর সাথে মগও ফ্রি। মেগা ডিজিটাল স্কেল মাপ নির্ণয় বাজারের সেরা, যেমন মজবুত তেমনি টেকসই, আবার প্রাইস কাউন্টিং এর সুবিধা রয়েছে। শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। আসিফ, মিমি, এপি সুন্দরবনের খাঁটি মধু। মানযুক্ত রত্নের ব্যাপারে চাই সঠিক রত্ন বিশেষজ্ঞের পরামর্শ। জেমস্টোনের জগতে এক বিশ্বস্ত নাম
দর্শনী রহমত, তাজমহল, জেমস ওয়ার্ল্ড, যোগাযোগ ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার, উত্তরায়, ঢাকা। ডেটল সুরক্ষা দেয় 100 রোগবাহী জীবাণু পর্যন্ত। মায়ের ভরসা শুধুই ডেটল সুরক্ষা। এলো ডেটল বান্ডেল প্যাক, 3টি সাবানে বাঁচলো 11 টাকা। জলদি কিনুন। মেগা ডিজিটাল স্কেল মাপ নির্ণয় বাজারের সেরা, যেমন মজবুত তেমনি টেকসই। আবার প্রাইস কাউন্টিং এর সুবিধা রয়েছে। শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা এবং তদানুযায়ী আমল পরিত্যাগ করতে পারল না, তবে এমন ব্যক্তির পানাহার পরিত্যাগ করার আল্লাহর কোনো প্রয়োজন নেই। মুসলিম, তিরমিজি 707, ইবনে মাজা। স্বপ্নধারা, আধুনিক পরিবেশে রাজকীয় বসবাস। ব্রেকফাস্টে কড়া ফেসবুক নিউজের সাথে মগ ভর্তি হোয়াটসঅ্যাপ, লাঞ্চে ফুল প্লেট লেটেস্ট ভিডিও, আর ডেজার্টে ননস্টপ